আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস ওয়েবিনারে স্বাগতম। আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং ক্যারিয়ার রোডম্যাপ। এবং আজকে আমাদের সাথে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আকসাদুর রহমান স্যার, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডজাঙ্ক্ট faculty for United International University, and also is a data science consultant for BT Jobs Limited, and also a lead trainer of EDGF projects ICT Division BCC. কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিও অফ রাখবেন। আপনাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দেওয়া হবে ওয়েবিনারের শেষে, এবং ইন দ্য মেইন টাইম আপনাদের কোয়েশ্চেন থাকলে আপনারা চ্যাট বক্সে লিখবেন এবং চ্যাট বক্স থেকে আমরা আপনার কোয়েশ্চেন গুলো নিব। এবং স্যার যদি আমাদেরকে পারমিশন দেন তাহলে ডেফিনেটলি আমরা আনমিউট করে দিব ওয়েন নিডেড। তাছাড়া আপনাদের কোনো ডিটেলস লাগলে আমরা চ্যাট বক্সে ওটা প্রোভাইড করে থাকবো। এবং আপনারা যদি ওয়েবিনারের রেকর্ডিংটা চান, ওটাও একটা ফর্ম দিয়ে দেওয়া হবে। এই ফর্মটা আপনারা ফিল আপ করলেই ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আকসাদুর রহমান স্যারের কাছে ফ্লোরটা দিচ্ছি। আকসাদুর রহমান স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের ওয়েবিনারে স্বাগতম জানাচ্ছি। আমি আকসাদুর রহমান। আমি বেসিক্যালি বর্তমানে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসাবে কাজ করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সেখানে এই ডেটা সায়েন্সের উপরে পিজিডি কোর্স আছে, সেটার আমি ফ্যাকাল্টি। মেশিন লার্নিং এবং পাইথনের ক্লাস নিয়ে থাকি। এছাড়া আমি btjobs.com এ একজন ডেটা সায়েন্স কনসালটেন্ট হিসেবে কাজ করছি, ইন্টারেক্টিভ কেয়ারস এর ট্রেনার। এছাড়াও আমি এজ প্রজেক্টের লিড ট্রেনার। তো যাই হোক, আজকে আমরা যে টপিকস নিয়ে আলাপ করব সেটা হলো যে আমাদের এই ডেটা সায়েন্স মেশিন লার্নিং ক্যারিয়ার পাথ আসসালামু বা আলাইকুম রোড। স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কিছু বলবেন? না, এই মাত্র ঢুকলাম তো, আগে 9টার থেকে ঢুকে দেখি কেউ ঢুকতে আচ্ছা, পাইনি। যাই হোক, আমরা আপনাদের সবার মিউট থাকার কথা। আমরা এই সেশনটাকে দুই ভাগে ভাগ করছি। প্রথমে হচ্ছে যে আমি এই ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং ক্যারিয়ার পাথ নিয়ে আলাপ করব। এই সময় আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে মিউট থাকবেন, এবং একটা সময় আমার এই আলোচনা যখন শেষ হবে তারপরে আপনাদেরকে ফ্লোর দেওয়া হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি লিখে রাখবেন, সেই সময় আমাকে প্রশ্নগুলি করবেন। তাহলে পরে উপকৃত হব, কারণ কথা বলার মধ্যে আপনাদের প্রশ্ন আসলে আসলে ইন্টারাকশন হয় এবং ইন্টারাপশন হয় আসলে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং রোডম্যাপ নিয়ে আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে চেষ্টা করব যে ডেটা সায়েন্স মেশিন লার্নিং আসলে কি, এবং এটাতে ক্যারিয়ার গঠন করতে গেলে আমাদের কিভাবে আগাতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, কত দূর যাইতে হবে। এই ব্যাপারটা অনেকেরই কিন্তু অজানা থাকে বা অনেকের জানার খুব আগ্রহ থাকে, যে কারণে আজকের এই ওয়েবিনারটা করা হয়েছে। তবে আজকের রোড ম্যাপটা তো হয়তো শেষের দিকে বলা যাবে, খুব দ্রুতই বলা যাবে সেটা। কিন্তু তার আগে এই ডেটা সায়েন্স মেশিন লার্নিং জিনিসটা কি, এটা কেন শিখতে হবে, এটার ভিতরে কি কি বিষয় আছে, সেই ব্যাপারগুলি আপনাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে আপনারা এই রোড ম্যাপটা ভালো মতো বুঝতে পারবেন। সেজন্য আমরা মূলত ইনিশিয়ালি একেবারে ডেটা কাকে বলে, ডেটা থেকে শুরু করেছি। ডেটা কাকে বলে আপনারা অনেকেই হয়তো বিষয়গুলি জানেন, আবার অনেকেই জানেন না। ডেটা হচ্ছে জাস্ট কালেকশন অফ ফ্যাক্ট। আচ্ছা, আমি বলি ডেটা হচ্ছে যে হার্ড ডিস্কে যা সংরক্ষণ করা যায় তাই ডেটা। হার্ড ডিস্কে কি সংরক্ষণ করা যায়? হার্ড ডিস্কে আপনার টেক্সট সংরক্ষণ করা যায়, নাম্বার সংরক্ষণ করা যায়, ভিডিও সংরক্ষণ করা যায়, অডিও সংরক্ষণ করা যায়, ছবি সংরক্ষণ করা যায়। তাহলে এই সবই কিন্তু ডেটা। তো এই ডেটা নিয়ে যখন আমরা কাজ করি, ডেটা নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করি, ডেটা নিয়ে যখন আমরা প্রেডিকশন করি, তখন এই ডেটা সায়েন্সের কাজ আসে। ডেটা মূলত ডেটাগুলি থাকে কোথায়, এটা একটা ব্যাপার। ডেটা আমরা যে ডেটাতে মানে আপনারা জানেন যে সফটওয়্যারের মাধ্যমে ডেটাগুলি সংরক্ষিত হয়। বিভিন্ন কোম্পানিতে দেখবেন যে বছরের পর বছর, যুগের পর যুগ সফটওয়্যার ইউজ হয়ে থাকে। সফটওয়্যারে কি হয়? ডেটা এন্ট্রি হয়। ডেটা এন্ট্রি হয়ে সফটওয়্যার গুলি ধরেন এরকম ফ্রন্ট এন্ডে যদি
থাকে, এরকম ধরেন ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যার ইউজ হচ্ছে, কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যার হচ্ছে, সেই সফটওয়্যার গুলি কিন্তু ইন্টারনেটের থ্রুতে, ল্যানের থ্রুতে কোনো না কোনো সার্ভারে এসে ডেটাগুলি পৌঁছায়। সার্ভারের ভিতরে আবার মনে করেন এসকিউএল সার্ভার, ওরাকল, কিংবা নোএসকিউএল হতে পারে, কিংবা আরো বড় মাইক্রোসফট অ্যাজুরে থাকতে পারে, ডেটা লেকে থাকতে পারে। সামহাও ডেটাগুলি সেখানে স্টোর অবস্থায় থাকে। তো এরকম এক একটা কোম্পানির মনে করেন 20 বছরের ডেটা, 15 বছরের ডেটা স্টোর করা আছে তাদের সার্ভারে। তো এই স্টোর করে লাভ কি? এই বছরের পর বছর ডেটা স্টোর করে লাভ কি? যদি সেই ডেটার আমরা ব্যবহার না করতে পারি, সেই ডেটা থেকে যদি ইনসাইট না বের করতে পারি, তো এই ইনসাইট বের করার জন্য যে সায়েন্স, সেটাই মূলত ডেটা সায়েন্স। সেজন্য খুব ব্রড সেন্সে আমরা, ব্রড অ্যাসপেক্টে আমরা বলতে পারি যে ডেটা সায়েন্স ইজ এ প্রসেস অফ গেটিং ইনসাইট ফ্রম ডেটা। ডেটা থেকে যে ইনসাইট বের করব, এর ভিতর থেকে আহ, আহ, জ্ঞান বের করব, নলেজ বের করব, প্রেডিকশন করব, ভবিষ্যৎকে দেখতে পারবো, সেই কাজটা করাটাই হচ্ছে ডেটা সায়েন্স। এখন ডেটা সায়েন্স এর আওতাভুক্ত কিন্তু ব্রড সেন্সে সবই। ধরেন আমরা যে এক্সেলে কাজ করি, এটাও কিন্তু ডেটা সায়েন্স। আমরা পাওয়ার বিআই কাজ করি, এটাও কিন্তু ডেটা সায়েন্স। আমরা যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, মেশিন লার্নিং আছে, ডিপ লার্নিং আছে, সবই কিন্তু আসলে ডেটা সায়েন্সের আমব্রেলার মধ্যেই পড়ছে। সবকিছুকে ডেটা সায়েন্সের সাবসেট বলা হয়। এটা হলো ব্রড সেন্সে আমি বললাম। কিন্তু আসলে বাস্তবে কিন্তু অনেক ভাগ হয়ে গেছে, এই বিষয়গুলি আর একটা আমব্রেলার মধ্যে নাই, অনেকগুলি ভাগে ভাগ হয়ে গেছে। আমাদের এই ভাগগুলিকে প্রথমে বুঝতে হবে, তারপরে আমরা আমাদের ক্যারিয়ার সিদ্ধান্ত নিতে পারবো। যেমন এই ডেটার জগতে আপনি যদি আসেন, প্রথম ভাগ হলো যে ডেটা সংরক্ষণ করা। এটা আরেকভাবে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, বিগ ডেটা, ডেটা অ্যানালাইসিস, সবকিছু মিলাই আসলে ডেটা সায়েন্স। তো প্রথম ভাগে যেটা পড়বে সেটা হচ্ছে যে ডেটা এই যে সংরক্ষণ করা, স্টোর করা। এই যে সফটওয়্যারের মাধ্যমে আমি বললাম হার্ড ডিস্কে ডেটা স্টোর হয় বা ডেটাবেসে ডেটা স্টোর হয়, এই ডেটাবেসে ডেটা কি এমনি এমনি স্টোর হবে? না, তার জন্য একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে, ডেটাবেস তৈরি করতে হবে। মানুষের জন্য যেরকম আপনি বাড়ি তৈরি করেন, মানুষের বাড়ির মধ্যে ঘর তৈরি করেন, তারপরে মানুষ সেখানে থাকতে পারে। তো ডেটার বাড়িকে আমরা বলি এই ডেটাবেস। তাহলে এই ডেটাবেস ডেভেলপার করতে হবে, ডেটার বাড়ি তৈরি করতে হবে। সেই বাড়ির মধ্যে মানুষের যেমন অনেকগুলি ঘর থাকে, ডেটাবেজের মধ্যেও কিন্তু অনেকগুলি ঘর থাকবে, সেই ঘরগুলিকে আমরা টেবিল বলি। এক এক টেবিলে এক এক ধরনের ডেটা থাকবে। যেমন মানুষের প্রতিটা ঘরে একটা ঘরের মধ্যে সব মানুষ থাকে না, কোথাও গেস্ট রুম, কোথাও বেডরুম, কোথাও আপনার কিচেন, এরকম ভাবে থাকে। ডেটার ক্ষেত্রেও তাই, কোনো টেবিলে হয়তো এমপ্লয়ি ইনফরমেশন, কোনো টেবিলে তার লিভ ইনফরমেশন, কোনো টেবিলে তার অ্যাটেন্ডেন্স, এভাবে থাকে আর কি। তাহলে ডেটাবেস ডেভেলপ করা, অর্থাৎ ডেটাবেস তৈরি করাটাই কিন্তু একটা সেগমেন্ট, একটা ডিপার্টমেন্ট এই ডেটার জগতে। এবং এই কাজ কিন্তু দীর্ঘদিন থেকে মানুষেরা করে আসছে, যারা এসকিউএল এর মাধ্যমে করছে, এসকিউএল সার্ভার, ওরাকল, এগুলি সবই কিন্তু ডেটাবেস, ডেটাবেস সফটওয়্যার। এগুলির মধ্যে বিভিন্ন ডেটা স্টোর হচ্ছে। সো এটা নিয়ে যারা ক্যারিয়ার গঠন করছে, তারা মনে করেন যে অনেক স্যালারিতে জব করছে। বিশেষ করে প্রত্যেকটা সফটওয়্যার ফার্মেই কিন্তু এই ডেটাবেস ডেভেলপার আছে। আচ্ছা, এটা একেবারে বলতে পারি যে আদি পাঠ, এটা মানে হয়ে আসছে, এটা অনেকদিন থেকে এই ডেটাবেস ডেভেলপমেন্টে কাজ করছে। এখন ডেটাবেস হয়ে গেছে, অনেক অনেক ডেটা জমে গেছে। এই ডেটা নিয়ে এখন এক্সপ্লোর করার জন্য, এই ডেটা থেকে আপনার ইনসাইট বের করার জন্য আরো কিছু এই ক্যারিয়ার বা আরো কিছু সেগমেন্ট কিন্তু তৈরি হয়েছে, যেমন ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট। তাহলে ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, এদের কাজ আবার কি সেটা আমাদের জানতে হবে। ডেটা বেস ডেভেলপাররা তো ডেটাবেস তৈরি করে, সেটা তো বুঝলাম। তাহলে ডেটা ইঞ্জিনিয়াররা কি করে? ডেটা ইঞ্জিনিয়াররা মূলত এই যে ডেটাবেস তৈরি করা হয়েছে, সেই ডেটাবেসটাকে অ্যানালাইসিস করার জন্য, ডেটাটাকে অ্যানালাইসিস করার জন্য রেডি করতে হয়। অর্থাৎ ধরেন আমরা উম, এটা আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি যে বাজার থেকে আপনি তরকারি কিনে নিয়ে এসে সাথে সাথে কিন্তু সেটা দিয়ে রান্না করতে পারবেন না। আপনাকে সেই, যদি সেটা মাছ হয়, মাছকে আপনার আঁশ ছাড়াতে হবে, তারপরে সেটাকে পিস করতে হবে, তারপরে আপনি আহ,
রান্না করতে পারবেন। তারপরে শাক হলে কোন ফল হয়তো ছিলতে হবে, কোন ফল ছিলতে হবে না, ইত্যাদি ইত্যাদি। একইভাবে আপনার ডেটাবেজে যে ডেটাটা আছে সেটা নিয়ে সরাসরি কিন্তু আপনি ডেটা অ্যানালাইসিস বা ডেটা সায়েন্সের কাজ করতে পারবেন না। সেই ডেটাগুলিকেও কিন্তু উপযোগী করতে হবে, অর্থাৎ কোনো ডেটার মধ্যে মিসিং ভ্যালু থাকলে সেই মিসিং ভ্যালু ঠিক করতে হবে। কোনো ডেটার মধ্যে যদি মনে করেন যে ডুপ্লিকেট ভ্যালু আছে সেগুলি মুছতে হবে, ইত্যাদি ইত্যাদি, অনেক কাজ আছে এখানে। এই কাজগুলি যারা করে তাদেরকে বলা হয় ডেটা ইঞ্জিনিয়ার। ডেটা ইঞ্জিনিয়ারদেরও কিন্তু অনেক ভালো রোল আছে, এবং ডেটা সায়েন্স বা ডেটা সায়েন্টিস্টের যে ক্যারিয়ার, তার 70 থেকে 80% কাজই কিন্তু এই ডেটা ইঞ্জিনিয়ারের কাজ। এরপরে আসেন ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট কাদেরকে বলে? ডেটা অ্যানালিস্ট হলো যে এই যে আপনার প্রস্তুতকৃত ডেটা, হ্যাঁ, যেটা আপনার ডেটা ইঞ্জিনিয়াররা প্রস্তুত করে দিল, সেই ডেটা নিয়ে বিভিন্ন রকমের অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস অনেক ধরনের হতে পারে, মেনলি 4 রকমের এখানে আলাপ করব, পরের স্লাইডেই আছে। সেই অ্যানালাইসিস করা এবং সেখান থেকে বিভিন্ন রকমের ভিজুয়ালাইজেশন তৈরি করা। বিশেষ করে দেখবেন যে ডেটা দিয়ে বিভিন্ন রকমের ড্যাশবোর্ড, কবে কোন প্রোডাক্টের লাভ বেশি, কোন প্রোডাক্টের লাভ কম, কোন কাস্টমার বেশি কিনছে, কোন দিন বেশি সেল হচ্ছে, কোন সেলস এক্সিকিউটিভ বেশি সেল করছে, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন ভাবে যেটাকে অ্যানালাইসিস করা, এটা হচ্ছে ডেটা অ্যানালিস্টদের কাজ। আচ্ছা, এবার আসেন ডেটা সায়েন্টিস্ট। ডেটা সায়েন্টিস্ট ব্রড সেন্সের তো সবাই ডেটা সায়েন্টিস্ট, কিন্তু এখানে সাধারণত যারা প্রেডিক্টিভ অ্যানালাইসিসটা করে, অর্থাৎ আমি খুব ব্রড সেন্সে বললে 2 রকমের হচ্ছে। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, অর্থাৎ অতীতকে দেখছেন, ডেটাকে আপনি এক্সপ্লোর করছেন, সেটাকে আমরা অ্যানালাইসিস বলছি। কিন্তু আপনি যদি ভবিষ্যৎকে দেখেন, আপনি যদি ফিউচারকে দেখেন, সেটাকে আমরা প্রেডিক্টিভ অ্যানালাইসিস বলি। তো মূলত যারা প্রেডিক্টিভ অ্যানালাইসিস করে তাদেরকে ডেটা সায়েন্টিস্ট বলা হয়। প্রেডিক্টিভ অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন রকমের টুলস আছে। এই প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা টুলস আছে। ডেটা অ্যানালিস্টদের টুলস কি? ডেটা অ্যানালিস্টদের টুলস হচ্ছে এসকিউএল, এক্সেল, পাওয়ার বিআই, ট্যাবলু, এগুলি দিয়ে কিন্তু অ্যানালাইসিস করতে হয়। আবার ইঞ্জিনিয়াররা কি করে? এসকিউএল, পান্ডাস, ইটিএল টুলস, নোএসকিউএল, হাডুপ, স্পার্ক, এগুলি দিয়ে কিন্তু ডেটা ইঞ্জিনিয়াররা তাদের কাজ করতে পারে। ডেটা সায়েন্টিস্টের টুল কি? ডেটা সায়েন্টিস্টের টুল হচ্ছে যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং। মেশিন লার্নিং এর মধ্যে আবার অনেকগুলি লাইব্রেরি আছে, অনেকগুলি অ্যালগোরিদম আছে, যেমন ধরেন কেএনএন, ডিসিশন ট্রি, এই অ্যালগোরিদম গুলি শিখতে হবে। লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ইত্যাদি ইত্যাদি। ডিপ লার্নিং এ গেলে এবং এই তো কথা বলতে যেটা হচ্ছে যে ডেটা সায়েন্টিস্টদের কাজটাই একটু বেশি কঠিন, এবং এখানে পড়াশোনাও বেশি করতে হয়। এখানে ম্যাথামেটিক্স এর সাথে এই ডেটা সায়েন্টিস্টদের সম্পর্ক থাকে বেশি। এজন্য এদের স্যালারিও বেশি হয়, এদের সম্মানও অপেক্ষাকৃত একটু বেশি। টুলস এর কথা আবার যদি বলি, ডেটাবেস ডেভেলপাররা তো মাইএসকিউএল, পোস্টগ্রেস, আইবিএম, ডিবি2, এসকিউএল সার্ভার, এগুলি নিয়ে কাজ করে। ডেটা অ্যানালিস্টরা বললাম যে ম্যাটপ্লটলিব, সাইকিট-লার্ন, এসব লাইব্রেরি নিয়ে কাজ করে, নামপাই, মাইক্রোসফট পাওয়ার বিআই। আর ডেটা সায়েন্টিস্টরা আপনার টেনসর ফ্লো, সাইকিট-লার্ন, কেরাস, পাইটর্চ, এই ধরনের টুলস নিয়ে কাজ করে। ডেটা অ্যানালাইসিস এর ফাইনাল প্রোডাক্ট কিরকম হয়? অনেক ধরনের অ্যানালাইসিস তো হয়, ভিজুয়ালাইজেশন করে কিন্তু অ্যানালাইসিস গুলি আসলে দেখাতে হয়। যেমন এই ধরনের একটা ড্যাশবোর্ড যদি হইতে পারে, এটা একটা অ্যানালাইসিস এর ফসল। বিভিন্ন রকম অ্যানালাইসিস এখানে আছে, দেখেন। যে যদি এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সামারি হয়, তাহলে এখানে আপনার টোটাল বাজেট কত ছিল প্রজেক্টের, টোটাল এক্সপেন্স কত, টোটাল প্রজেক্ট কতটা ছিল, তারপরে প্রজেক্ট বাই ডিউ ডেট, তারপর প্রজেক্ট বাই স্ট্যাটাস, প্রজেক্ট বাই প্রায়োরিটি, কোন দেশে কতগুলি প্রজেক্ট করা হয়েছে, প্রজেক্ট বাই ম্যানেজার, কোন ম্যানেজার কতগুলি প্রজেক্ট করেছে, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকমের ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। তো ডেটা আমরা মূলত আহ, আহ, 2 ধরনের পাই, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ কাকে বলে? যেটা হচ্ছে গোনা যায় না, টেক্সট ডেটাকে কোয়ালিটেটিভ বলে। আর কোয়ান্টিটেটিভ হচ্ছে যে যেটাকে আসলে গোনা যায়, নাম্বার। এগুলি একটা ভিডিওতে সবকিছু বলা সম্ভব না। আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, স্টাডি টেক আকসাদুর। আমি এখানে লিঙ্কটা না হয় দিয়ে দিই, আপনারা একটু দেখেন। ওখানে অনেক কিছু কিন্তু আছে আসলে, মানে এগুলির উপরে আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে।
এখানে চ্যাটের মধ্যে আপনারা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ পাবেন এখানে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে ডেটার প্রকারভেদ, তারপরে বিভিন্ন রকম চার্টের প্রকারভেদ, ওগুলো আপনারা দেখে নিন। এখন আমরা দেখবো যে ডেটা অ্যানালাইসিস কাকে বলে। ডেটা অ্যানালাইসিস ওই যে বললাম যে data analysis is defined as a process cleaning, transforming, modeling data to discover useful information for business decision making। অর্থাৎ বিজনেস ডিসিশন মেকিং এর জন্য এই বিভিন্ন রকমের ডেটা ইঞ্জিনিয়ারিং করে, অর্থাৎ ক্লিনিং, ট্রান্সফর্মিং, মডেলিং এসব করে যে রিপোর্ট গুলি করা হয়, যে ভিজুয়ালাইজেশন গুলি করা হয়, সেটাই মূলত ডেটা অ্যানালাইসিস। এখন অনেকের সাথে কিন্তু কনফ্লিক্ট হয় যে ডেটা অ্যানালিটিক্স তাইলে আবার কি। ডেটা অ্যানালাইসিস তো বুঝলাম, অনেক সময় শুনবেন যে ডেটা অ্যানালিটিক্সও বলে। ডেটা অ্যানালিটিক্স কি? একই জিনিস। অ্যানালাইসিস হলো বিদ্যা, মানে অ্যানালাইসিস হলো একটা কাজ, আর অ্যানালিটিক্স হলো সেই কাজ করার পদ্ধতি। অর্থাৎ যখন আপনি সাবজেক্ট করবেন, আপনি ইউনিভার্সিটি যখন পড়তে যাবেন, তখন কিন্তু দেখবেন বলবে যে ব্যাচেলর ডিগ্রি ইন ডেটা অ্যানালিটিক্স, তখন কিন্তু অ্যানালাইসিস বলবেন। মানে একটা হচ্ছে বিজ্ঞান, ডেটা অ্যানালাইসিস করার বিজ্ঞানকে বলা হয় অ্যানালিটিক্স, আর ডেটা অ্যানালাইসিস হচ্ছে একটা কাজ। তো এই হলো পার্থক্য। সায়েন্স অফ ডেটা অ্যানালাইসিস হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। ডেটা অ্যানালাইসিস আমরা কেন করি? অনেকগুলি কারণ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ এখানে দেওয়া হয়েছে। ক্লিয়ার ফোকাস, আমরা আমাদের বিজনেসের ফোকাস যেন ক্লিয়ার থাকে। তারপরে কাট কস্ট, আমরা ডেটা অ্যানালাইসিস করে যদি দেখি কোনো জায়গায় বেশি খরচ হচ্ছে, কনভেন্স বেশি যাচ্ছে, কেন যাচ্ছে, এগুলি অ্যানালাইসিস করলে পাওয়া যায় যে গত মাসে এত কম হয়েছে, এই মাসে এত বেশি হলো। অ্যানালাইসিস করি। প্রবলেম সলভ, কোনো একটা সমস্যা হয়েছে, সেটা কেন হইলো, কি জন্য হইলো, ডেটা অ্যানালাইসিস করে বের করতে পারি। অ্যাট্রাক্ট কাস্টমার, কাস্টমার কে কিভাবে অ্যাট্রাক্ট করা যায়, অন্যরা কিভাবে করে, তাদের থেকে আমরা কি দিলে কাস্টমারদের রুচি নিয়ে অ্যানালাইসিস করা যেতে পারে। বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস করে কাস্টমারকে অ্যাট্রাকশন করা যায়। ইনোভেট, নতুন নতুন প্রোডাক্ট ইনোভেট করতে গেলে আমরা যদি প্রেডিক্টিভ অ্যানালাইসিস করে বুঝতে পারি যে এই প্রোডাক্টটা আগামী 5 বছরে ভালো চলবে, তাহলে সেটা আমরা এখন থেকেই তৈরি করার প্রস্তুতি নিলাম। এইভাবে কিন্তু ইনোভেট, নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা যায়। ডেটা অ্যানালাইসিসের যে প্রসেস গুলি আছে, সেটা ডেটার ডিফাইন দ্য কোশ্চেন, প্রথমে কি অ্যানালাইসিস করব সেই সাবজেক্টটা তৈরি করতে হবে, তার কালেক্ট দ্য ডেটা, সেই অনুসারে ডেটা কালেক্ট করতে হবে, ক্লিন দ্য ডেটা, অ্যানালাইজ দ্য ডেটা, এবং ভিজুয়ালাইজ দ্য ডেটা। তো ডেটা অ্যানালাইসিসের মোটা দাগে 4টা যে স্টেপ আছে, সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, ডায়াগনস্টিক অ্যানালাইসিস, প্রেডিক্টিভ অ্যানালাইসিস, আর একটা হচ্ছে প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস হচ্ছে যে ওই যে অতীতকে দেখা, আমার ডেটাকে আমি বিভিন্ন ভাবে উপস্থাপন করতেছি, মানে কিভাবে ঘটনাটা ঘটলো, কেন ঘটলো, কবে ঘটলো, কার দ্বারা ঘটলো, কে কত সেল করেছে, ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু এই ডেটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস বলতে পারি। ডায়াগনস্টিক অ্যানালাইসিস হলো যে ধরেন কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেটা আহ, মানে আমরা চাচ্ছিলাম না, কাঙ্ক্ষিত না। ধরেন কোনো ঘটনা হয়েছে যে অনেক সেল পড়ে গেছে গত মাসে, এখন এই সেলটা কেন পড়লো, এই যে ডায়াগনোসিস করা, সেটার জন্য কিন্তু এক ধরনের অ্যানালাইসিস করা হয়, সেটাকে আমরা ডায়াগনস্টিক অ্যানালাইসিস বলছি। প্রেডিক্টিভ অ্যানালাইসিস ওই যে ভবিষ্যৎকে দেখা, যে আমরা আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে কোন প্রোডাক্ট ভালো চলবে, আহ কোন দিকে বিজনেস যাচ্ছে, সেই দিকে আমাদের বিজনেসটাকে মুভ করাতে হবে। এই ভবিষ্যৎকে দেখাটাই হলো আমরা বলি প্রেডিক্টিভ অ্যানালাইসিস। এখন ধরেন আমরা ভবিষ্যৎ দেখতে গিয়ে দেখলাম যে আমাদের যে প্রোডাক্ট আছে বা আমাদের যে স্ট্র্যাটেজি আছে, সেটা আসলে এইভাবে যদি চলতে থাকে কোম্পানি, তাহলে আগামী 2 বছর পরে আমাদের কোম্পানি ফল করবে, আমাদের প্রোডাক্ট গুলি ভালো করবে না। তো এটা আমার ফিউচার ইন্ডিকেশন। তাহলে প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস হলো যে তাহলে আমাদের কি করতে হবে। আমাদের কারেন্ট অবস্থায় যদি চলতে থাকে, তাহলে 2 বছর পরে আমাদের কোম্পানি ফল করবে, আমাদের প্রফিট ফল করবে। তাহলে কি করতে হবে? সেই প্রেসক্রিপশনটা যখন দেওয়া হয়, বা সেই প্রেসক্রিপশনটা যখন তৈরি করা হয়, তখন সেটাকে আমরা প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস বলছি। ডেটা অ্যানালাইসিস নিয়ে আমরা অনেক আলাপ করলাম। ডেটা অ্যানালাইসিস কাকে বলে, কেন করি, কি জন্য করি, এইসব নিয়ে আলাপ করলাম। এখন আমরা মেশিন লার্নিং নিয়ে একটু আলাপ করতে চাই।
এই আলাপগুলি মূলত করছি আপনাদের এই বিষয়গুলি বুঝলে তবেই আপনারা এই রোডম্যাপ নিয়ে কথা বললে আপনাদের জন্য ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, মেশিন লার্নিং কি জিনিস? মেশিনকে লার্ন করানোই হলো মেশিন লার্নিং। আচ্ছা, মেশিনকে আবার লার্ন করানো যায়? খুব ইন্টারেস্টিং কথা। হ্যাঁ, যায়। যেমন ধরেন আপনি আপনার বেবিকে লার্ন করান, আপনার নিউ বর্ন বেবি যে কিছুই জানে না, যার মাথার মধ্যে ফাঁকা থাকে, তাকে আপনি কিভাবে লার্ন করান? আমরা কিভাবে লার্ন করাই? দেখবেন যে তার সাথে কথা বলতে হয়, প্রচুর কথা বলতে হয়। অর্থাৎ বেবি কিন্তু এই কথাগুলি শোনে, শুনে 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 মাথার মধ্যে স্টোর করে। তার মানে কি, তার মধ্যে ডেটা সংরক্ষিত হচ্ছে। দীর্ঘ 2 বছর পরে বেবি কিন্তু কথা বলা শুরু করে দেয়, অল্প অল্প করে কথা বলে। তার মানে কি, 2 বছর ধরে তার মাথার মধ্যে এই ট্রেনিং ডেটা, যে ডেটাটা স্টোর হলো সেটাকে আমরা ট্রেনিং ডেটা বলি, সেই ট্রেনিং ডেটা স্টোর হলো। এবং সেই ট্রেনিং ডেটা দিয়েই যে কথা বলতে পারতেছে তা না, তার সাথে অ্যালগোরিদম লাগে। অ্যালগোরিদম কোথায় পেলো? বেবি অ্যালগোরিদম পেয়েছে, মাথার মধ্যে আল্লাহ পাক অ্যালগোরিদম দিয়েছেন, সেই অ্যালগোরিদমের উপরে বেস করে বেবি কথা বলা শুরু করেছে। এক্স্যাক্টলি একই পদ্ধতিতে আমরা মেশিনকেও যদি ডেটা দিই এবং মেশিনকেও যদি অ্যালগোরিদম দিই, অ্যালগোরিদম আর কিছুই না, ম্যাথামেটিক্স, মানে ওই ওয়ে কথা বলার বা ওই প্রেডিকশন করার ওয়ে। ডেটা এবং অ্যালগোরিদম যদি দিই, তাহলে মেশিনও কিন্তু আপনার কথা বলা শুরু করবে বা সেই আহ, সমাধান করা শুরু করবে। বুদ্ধি, মনে হবে যে মেশিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে মেশিনের মধ্যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তৈরি হয়, এআই, আপনারা সবাই জানেন, সেই এআই কে আবার মডেলও বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে মডেলও বলে। সেই মডেলটা তৈরি করার জন্য কি লাগবে? ট্রেনিং ডেটা লাগবে আর অ্যালগোরিদম লাগবে। ধরেন আমরা যদি লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদম দিই এবং এই ট্রেনিং ডেটাটা দিই, যেখানে বলা হচ্ছে যে 2600 স্কোয়ার ফিটের দাম কত, 3000 স্কোয়ার ফিটের দাম কত, এইভাবে সবগুলো শেখানো হলো। তারপরে বলা হলো যে 5000 স্কোয়ার ফিটের দাম কত। এই মডেলটা কিন্তু যদি তৈরি হয়ে যায়, মডেল কিন্তু বলে দেবে 5000-এর কত, 6000-এর কত, 7000-এর কত। আমাদের কাছে মনে হবে আরে মেশিন কি করে বলতেছে, মেশিনের তো বুদ্ধি আছে। কিন্তু এই বুদ্ধিটা আমরাই আসলে তৈরি করে দিলাম। তো যে বিজ্ঞানে, যে সায়েন্সে, যে সাবজেক্টে এই মেশিনকে লার্ন করার শেখানো হয়, শেখা হয়, সেই সাবজেক্টকে, সেই বিষয়কে আমরা বলি মেশিন লার্নিং। আশা করি বুঝতে পেরেছেন। এই মেশিন লার্নিং এর উপরে বেস করে এখন কি না হচ্ছে। ধরেন এই যে আমাদের যে হাতের ফিঙ্গার দেখছে, এখানে নিশ্চয়ই ফিঙ্গারের মধ্যে যে ভাঁজগুলি আছে, এগুলি হুবহু কিন্তু ছবি টু ছবি মিলাচ্ছে না। এই ছবির সাথে মেশিনের মধ্যে আপনার ছবি যতই সেভ করা থাকুক, আপনি যখন পরের বার ফিঙ্গার দিবেন, হুবহু একই রকম প্রিন্ট কিন্তু হবে না। একটু 19-20 হইতে পারে আপনার চাপের কারণে। আর সেই ফিঙ্গারের সাথে ওই ফিঙ্গার মিলাবে কি করে? মেশিনের তো চোখ নাই। তার মানে ফিঙ্গার গুলিকে পিক্সেলে কনভার্ট করতে হয়। তাহলে মেশিনের মধ্যে অসংখ্য পিক্সেল আছে, নতুন করে আপনি যে ফিঙ্গারটা দিলেন সেখান থেকেও অসংখ্য পিক্সেল হলো। পিক্সেল টু পিক্সেল মিলায়, এগুলি সবই মেশিন লার্নিং এর কাজ। এগুলি এখানে করা হয়। তারপরে ডেটা সায়েন্স ইন হেলথ কেয়ারে ডেটা সায়েন্সের বা মেশিন লার্নিং এর প্রচুর চাহিদা আছে। যেমন ধরেন জেনেটিক্স এবং জেনোম সিকোয়েন্স বা জেনোমিক্স, জেনেটিক্স এখন হলো সব থেকে সফিস্টিকেটেড। মানুষের জিন রিড করতে পারছে বলছে, খুবই অল্পই অবশ্য পারা গেছে। যেমন ধরেন কার কে বেবি, কার কে সন্তান, কে কার পিতা, এগুলি কিন্তু ডিএনএ টেস্ট করে পারা যাচ্ছে। তার মানে এগুলি মেশিন লার্নিং এরই ফসল। ডেটা ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ড্রাগ ডিসকভারি, কোন কোন ড্রাগে কাজ করবে কিনা, কোন অসুখের কোন ড্রাগ হবে, সেগুলি কিন্তু এই মেশিন লার্নিং এর ফসল। প্রেডিক্টিভ অ্যানালাইসিস, ইমেজ অ্যানালাইসিস, এগুলি করা যাচ্ছে। এছাড়াও আপনার গভর্নমেন্টে, এডুকেশনে, ট্রান্সপোর্টেশনে, রিটেলে, বিভিন্ন জায়গায় এই মেশিন লার্নিং এর কাজ করা যাচ্ছে। মেশিন লার্নিং অ্যালগোরিদম কি আছে? অনেকগুলি অ্যালগোরিদম আছে। এখন এগুলি বলে খুব একটা লাভ হবে না, কারণ আপনারা যখন এগুলি শিখবেন তখন সবই শিখতে হবে। বিশেষ করে এই ডিসিশন ট্রি, লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, নেইভ বেস ক্লাসিফায়ার, সাপোর্ট ভেক্টর। তারপরে আমরা যদি ডিপ লার্নিং এ যান, তাহলে আবার ডিপ লার্নিং এর এএনএন, সিএনএন ইত্যাদি অ্যালগোরিদম আছে। মেশিন লার্নিং এর প্রসেসটা কি, কিভাবে মেশিন লার্নিং করা হয়? শুরুতে মূলত আহ, আহ, এই বিভিন্ন রকমের ডেটাকে গ্যাদার করা হয়, মানে সংগ্রহ করা হয়, যেটা তো ডেটাবেজেই করা হয়। এবং ডেটাবেজ থেকে ডেটা প্রিপ্রসেসিং করা হয়। ডেটা প্রিপ্রসেসিং করার ওই যে যেটা ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজ, আসলে প্রিপ্রসেসিং করার পরে ডেটাকে 10 টেস্টে স্প্লিট করতে হয়।
টেস্টে স্প্লিট করার পরে মডেলটা বানানো হয়। মডেল বানানোর পরে মডেলকে আবার ইভালুয়েট করতে হয়। মডেল যদি ঠিক মতো না হয়, অ্যাকুরেসি ঠিক না হয়, আবার রিবিল্ড করতে হয়। এখানে একটা সার্কেল থাকে আর কি। তো এটা একটা ডিটেল প্রসেস এখানে আছে মেশিন লার্নিং। ডেটা ক্লিনিং এর ব্যাপারে আমার একটা ছবি খুব ভালো লাগে, তাই আমি এখানে রেখেছি। ধরেন এখানে এই কোনো কেবল থেকে অনেক কেবল, মানে খুবই এরকম হ্যাপাজার্ড অবস্থায় আছে, সাজানো না। এখান থেকে আপনাকে সংগ্রহ করে সুন্দর করে যে আপনি কেবলগুলিকে আলাদা আলাদা করলেন, আলাদা আলাদা আহ, ভাবে গোছাইলেন, এরকম যে কাজ এই ডেটার ক্ষেত্রেও ঠিক তাই। অনেক হিবিজিবি ডেটাকে আলাদা আলাদা করে গোছানোর কাজটাকে আমরা ডেটা ক্লিনিং বলি আসলে। তো এগুলির জন্য বিভিন্ন টেকনোলজি আছে। ডেটা সোর্সিং এর জন্য এসকিউএল, হ্যাডোপ, এক্সেল, সিএসভি, ল্যাঙ্গুয়েজ ডেটা। আপনারা জানেন যে এই ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর জন্য যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়, যেমন পাইথন বা আর ইত্যাদি জানা লাগতে পারে। যে কোনো একটা জানলেই হয়, দুটো জানলে আরো ভালো। বিভিন্ন রকমের আইডি বা এনভায়রনমেন্ট লাগে, যেমন আমরা কাজ করি জুপিটার নোটবুকে, গুগল কোলাবেও করা যায়, কেউ কেউ ডটনেট কোডে করে, আর স্টুডিও, তারপরে পাইচাম, এই সমস্ত এনভায়রনমেন্টে আমাদের কাজগুলি করতে হয়। আর বিভিন্ন রকমের প্যাকেজ, যেমন পান্ডাস, পাইট্রস, নামপাই, এগুলি সবই পাইথনের প্যাকেজ। এছাড়াও আরো কম্পিউটারের জন্য স্পার্ক, তারপরে টাস্ক, তারপরে সোর্স কোড ম্যানেজমেন্টের জন্য গিটহাব, জিরা, এগুলি আমাদের লাগে। এখন আসেন যে উম, একটা মিনিট। আচ্ছা, এখন আসেন যে হাউ টু গেট স্টার্টেড ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সে কিভাবে আমরা ইন করতে পারি, জাম্প করতে পারি, চলেন দেখি। অনেকেই বলবে যে তোমার স্ট্যাটিস্টিক্স জানা নাই, তোমার লিনিয়ার অ্যালজেব্রা জানা নাই, ক্যালকুলাস জানা নাই, প্রোগ্রামিং জানা নাই, ডেটাবেস জানা নাই, তারপরে ডিস্ট্রিবিউশন কম্পিউটিং জানা নাই, সো তোমার ক্ষেত্রে ডেটা সায়েন্সে আসা ঠিক হবে না। এটাকে আপনাকে কিন্তু ডিসকারেজ করবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ইটস নট, দ্যাটস সিম্পলি নট ট্রু। তাহলে ট্রু কি? ট্রু হচ্ছে আমাদের অ্যাডভান্স ম্যাথামেটিক্স জানা লাগবে না, ডিপ লার্নিং শুরুতেই জানা লাগবে না, আমাদের প্রোগ্রামিং নলেজে অনেক এক্সপার্ট হইতে হবে তাও না, এবং না জানলেও কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলি, এই যে মোস্ট ইম্পর্টেন্টলি, অল দ্য নেসেসারি নলেজ ক্যান বি লার্নড ইন ভেরি শর্ট টাইম। অনেক শর্ট টাইমে আপনারা কিন্তু যে কেউই এগুলি লার্ন করতে পারবে। তাহলে দরকার কি? যেটা আমরা করাইতে পারবো না সেটা হচ্ছে এগুলি, যে আপনার যদি সাহস না থাকে, কারেজ না থাকে, আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে, আপনার যদি ধৈর্য না থাকে, আপনার যদি কনফিডেন্স না থাকে, তারপরে ডেটাবেস সম্পর্কে একেবারেই নলেজ না থাকে, তাহলে কিন্তু একটু মুশকিল। অ্যাটলিস্ট এক্সেলে কাজ করেছেন, ডেটা কি, ডেটাবেস কি, এতটুকু জানেন তাহলেই চলবে। আচ্ছা, বাকিগুলি কিন্তু শেখানো যাবে বা শিখে নেওয়া যাবে। এইবার আমরা আসি যে এই যে এতক্ষণ ধরে যে ডেটা সায়েন্স মেশিন লার্নিং নিয়ে যে কথা বললাম, একজন ডেটা সায়েন্টিস্ট হইতে গেলে আমাদের রোডম্যাপ কি হওয়া উচিত, বা কিভাবে আমরা আগাইতে পারি। এখানে মূলত শুরুতেই আমাদের এই প্রিরিকুইজিট হিসাবে যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু শিখতে হবে। সেটা আমাদের পাইথন দিয়ে সবাই শেখে। আগে কিন্তু আর পপুলার ছিল, বিশেষ করে যারা পরিসংখ্যান থেকে আসেন বা তারা কিন্তু আর এখনো পছন্দ করেন। কিন্তু পাইথন এখন আর এর থেকেও বেশি এগিয়ে গেছে। পাইথনের লাইব্রেরি গুলি ডেটা সায়েন্সের জন্য অনেক বেশি তৈরি হয়ে গেছে, যার ফলে পাইথন এবং এসকিউএল এর নলেজটা প্রথমেই নিতে হয়। এটা একেবারে শুরুর দিকের নলেজ। আমাদের এখানে ইন্টারেক্টিভ কেয়ারসেও যে কোর্সটা আমরা শুরু করেছি, সেখানে পাইথন এবং এসকিউএল এর এবং এখানে স্ট্যাটিস্টিক্স নলেজ লাগে, সেগুলি নিয়ে আমরা ইনিশিয়ালি প্রায় 20-21টা ক্লাস রেখেছি। তারপরে আমাদের মেশিন লার্নিং এর নলেজ গুলি নিতে হবে। আমরা এটা সেকেন্ড স্টেপে রেখেছি, যেটাকে আমরা বলছি যে স্কেলার, নামপাই, পান্ডাস, এই সমস্ত লাইব্রেরি গুলা এখানে শেখা হবে। তারপরে আবার আমরা মেশিন লার্নিং এর মিড লেভেলে যদি যাই, সেখানে আমরা স্কেলার দিয়ে, তারপরে টেনসর ফ্লো দিয়ে, কেরাস দিয়ে আমরা কাজ করতে পারি। এবং সবশেষে আমরা যদি আরো বিগ ডেটা নিয়ে কাজ করি, তাহলে আমাদের হাডুপ শেখা লাগতে পারে, স্পার্ক শেখা লাগতে পারে, ইত্যাদি। এটাকে আরেকভাবে উপস্থাপন করা হয়েছে এভাবে, যে শুরুতে আপনি
বেসিক যে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বেসিক একেবারে বেসিক যে জিনিসগুলি আছে সেগুলি আপনাকে শিখতে হবে। এগুলি রপ্ত করা যাবে, কোনো অসুবিধা নাই। এরপরে চলে যাচ্ছেন আপনি ডেটাবেজ নলেজ শিখতে, স্পেশালি এসকিউএল এসকিউএল আমাদের খুব ভালো করে শিখতে হয়। এসকিউএল শেখা হবে এখানে। তারপরে আপনাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এক্ষেত্রে আমরা পাইথন শিখছি, কেউ আর শিখে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও শেখা খুব একটা অসুবিধা নয়, এটাও কিন্তু শেখা যাবে। তারপরে চলে যাচ্ছে যে এই ডেটা ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ওই যে আপনার ডেটাকে প্রসেসিং করতে হয় কিভাবে। টু বি অনেস্ট, আলাদা আলাদা পদ থাকলেও বাস্তবে কিন্তু সবাইকেই সবকিছু করতে হয়। আপনি মেশিন লার্নিং করবেন, আপনার আপনার হঠাৎ করে একটা ডেটা টেস্ট করতে হবে, ডেটা থেকে নাল ভ্যালু চেক করতে হবে, আপনি কোথায় ইঞ্জিনিয়ার পাবেন? আপনি কি আবার এখনই ডেটা ইঞ্জিনিয়ার বা যারা এই কাজ করে তাদেরকে খুঁজে বেড়াবেন? না, সেই নিজের কাজ নিজেই করতে হবে। ওগুলি যদি আপনার ধরেন বড় বড় ভলিউমে কাজ হচ্ছে, সেগুলি হয়তো একটা সেট সর্ট অফ টিম থাকে যারা কাজগুলি করে। কিন্তু আপনার যখন কাজ আপনি করছেন তখন কিন্তু আপনাকে নিজেকে এগুলি করতে হবে। সো এগুলি শিখতে হবে। তারপরে মেশিন লার্নিং শিখতে হবে। মেশিন লার্নিং শেখা পর্যন্ত আমরা মনে করছি যে একজন জুনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে, ডেটা সায়েন্টিস্ট হিসেবে এই পর্যন্ত যদি ভালো মতো শিখে তাহলেই কিন্তু সে আত্মপ্রকাশ করতে পারবে বা সে বলতে পারবে যে আমি ডেটা সায়েন্টিস্ট। তারপরে আরো অ্যাডভান্স লেভেলে গেলে আপনার ডিপ লার্নিং, তারপরে বিগ ডেটা নিয়ে কাজ কাম করতে পারা যেতে করা শিখতে হতে পারে। তো এইভাবে আমরা এই ক্যারিয়ার পাথটা আছে এখানে আমাদের। এই ইন্টারেক্টিভস এর কোর্সে কিন্তু আমরা এই ডিপ লার্নিং এবং আরো একটা পার্ট এখানে নাই, সেটা হচ্ছে যে এমএল অপস, সেগুলিকে কি করে ডিপ্লয় করবেন সেই ব্যাপার পর্যন্ত কভার করা আছে। এখানে প্রায় 60টা ক্লাস আছে, 60+ ক্লাস আছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে রোড ম্যাপটা দেখালাম, এই রোড ম্যাপটা অ্যাচিভ করার জন্য কত টাইম দরকার হতে পারে? আমি যদি ফ্রেশার হই তাহলে কত টাইম লাগতে পারে? আমি যদি আহ, আহ, এই বিষয়ে আমার টেক ব্যাকগ্রাউন্ডেড হই তাহলে কত টাইম লাগতে পারে? কিংবা আমি যদি কিছুই না জানি তাহলে, এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি আমার একটা অ্যানালাইসিস করেছি, সেটা আমি এখন উপস্থাপন করব। আমার অ্যানালাইসিসে আমি দেখেছি যে আমি আমি একটা ফ্লোর মাধ্যমে জিনিসটাকে ব্যাখ্যা করেছি। প্রথমেই ধরেন যে আপনি গ্রাজুয়েট কিনা, আপনি গ্রাজুয়েশন করেছেন কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। যদি আপনি না করে থাকেন, আচ্ছা, সেই ক্ষেত্রে দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার কি ডেটার উপর হিউজ নলেজ আছে কিনা। আপনি গ্রাজুয়েশন নাই করতে পারেন কোনো কারণে, কিন্তু সামহাও আপনি ডেটা নিয়ে প্রচুর কাজ করেছেন, বা আপনি বিশেষ করে এক্সেলে, এসকিউএল সার্ভারে ইত্যাদি ইত্যাদি কাজ করেছেন, তাহলে আপনার কোনো প্রবলেম নাই, আপনি দ্বিতীয় স্টেজে আসতে পারবেন। কিন্তু আপনার ডেটার উপরে নলেজও নাই, আপনি গ্রাজুয়েশনও করেন নাই, আপনি ইন্টারমিডিয়েট পর্যায়ে আছেন, তাহলে কিন্তু নট রিকমেন্ডেড। তাহলে আমি সাজেস্ট করি না যে আপনি এই মুহূর্তে ডেটা সায়েন্সে আসেন বা মেশিন লার্নিং এগুলি শিখতে আসেন। আচ্ছা, এখন আপনি যদি ডেটার ডেটা নিয়ে আপনি কাজ করেন, নলেজ থাকে, তাহলে তো আসলেন। আসার পরে কি হবে? আপনাকে রিকমেন্ড করা হচ্ছে এবং তখন আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। আপনি স্টেজ সি তে থাকলেন, গ্রুপ সি তে থাকলেন। আপনি, আপনার কোয়ালিটি হলো আপনি গ্রাজুয়েশনও করেন নাই, আপনি জাস্ট ডেটা নিয়ে আপনার কিছু নলেজ আছে, সেই ক্ষেত্রে আপনাকে রিকমেন্ডেড করা হচ্ছে এবং আপনি গ্রুপ সি তে আছেন। আচ্ছা, এবার প্রশ্নের আনসার যে হ্যাঁ আমি গ্রাজুয়েট করেছি, ইয়েস। তাহলে এই গ্রাজুয়েটটা আবার তখন প্রশ্ন হচ্ছে যে গ্রাজুয়েটটা কি কোনো তুমি রিকমেন্ডেড কোন সাবজেক্টে করেছো গ্রাজুয়েট? প্রিফারেবল সাবজেক্টে করেছো কিনা? কারণ ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর জন্য কিছু প্রিফারেবল সাবজেক্ট আছে, যেমন স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, এগুলি কিন্তু এই ডেটা সায়েন্সের জন্য প্রিফারেবল সাবজেক্ট। সেগুলির মধ্যে করেছো কিনা? যদি নো হয় তবু অসুবিধা নাই, সেগুলি আবার এই গ্রুপ সি তে চলে যাবে, সেখান থেকে আপনার আবার শিখে নিতে হবে, শিখে নিয়ে গ্রুপ সি তে যাবে। আর যদি ইয়েস হয় যে হ্যাঁ আমি কম্পিউটার সায়েন্সে, ম্যাথামেটিক্সে বা স্ট্যাটিস্টিক্সে করেছি, তখন আবার প্রশ্ন করা হবে যে আপনি কি টেক ব্যাকগ্রাউন্ডের কিনা, অর্থাৎ আপনি স্পেশালি কম্পিউটার সায়েন্সের কিনা, সেটা আবার এখানে প্রশ্ন করা হচ্ছে। যদি টেক ব্যাকগ্রাউন্ডেড হন, সেই ক্ষেত্রে আমি গ্রুপ এ তে নিয়ে যাচ্ছি। আর যদি আপনি টেক ব্যাকগ্রাউন্ডেড না হন,
তাহলে আমি গ্রুপ বিতে নিয়ে যাচ্ছি। এই গ্রুপিং গুলি করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো যে এখন আমরা দেখব যে এই মেশিন লার্নিং পর্যন্ত আমরা যদি শিখতে চাই, এটা ডেফিনেটলি আমি যেটা বলছি এটা একেবারে কোনো নির্দিষ্ট রুলস না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কেউ একটা জিনিস একদিনে শিখে, কেউ একটা জিনিস এক মাসে শিখে, সেটা তো তাদের ব্যাপার। কিন্তু ওভারঅল আমি একটা আমার অ্যানালাইসিস হচ্ছে যে কেউ যদি গ্রুপ এ তে থাকে তাহলে এই পর্যায়ে পৌঁছাতে, গ্রুপ এ তে মানে সে কম্পিউটার সায়েন্সেও পড়েছে, স্ট্যাটিস্টিক্সেও পড়েছে, সে আহ, আহ, মোটামুটি আগায় আছে, সেই ক্ষেত্রে সে গ্রুপ এ তে আছে। এই পর্যায়ে 3 মাসেই পৌঁছানো সম্ভব। আর যদি গ্রুপ বি তে থাকে তাহলে মিনিমাম 5 মাস লাগবে। আর যদি গ্রুপ সি তে থাকে তাহলে 6 মাস লাগবে। আমি বলছি না যে সে ডেটা সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে, এক্সপার্ট হয়েছে, তা না। মিনিমাম জুনিয়র লেভেলের ডেটা সায়েন্টিস্ট হতে এই সময়টুকু তার লাগবে। এখন এই ডেটা সায়েন্টিস্ট হওয়ার পরে বাকি সে কতটুকু দৌড়াইতে পারবে, কতটুকু আগাইতে পারবে, সে কত বড় ডেটা সায়েন্টিস্ট হবে, সেটা তো তার অধ্যবসায়, তার পড়াশোনা, সেটার উপরে ডিপেন্ড করবে। কারণ এই ডেটা সায়েন্টিস্টের জন্য, ডেটা সায়েন্সের জন্য অনার্স মাস্টার্সও আছে, পিএইচডিও আছে। আবার আপনি কোনো কিছু না করে কোর্স করেও আপনি কিন্তু হচ্ছেন। সো এইখানে গিয়ে তাদের সাথে মোটামুটি যারা ডেটা সায়েন্সের উপরে অনার্স মাস্টার্স করে আসছে তার সাথে যদি আপনি পাল্লা দিতে চান, তাহলে এখানে হিউজ পড়াশোনা আপনাকে করতে হবে। এটা ডিপেন্ড করে, মনে করেন যে 1-2 বছর তো বটেই, 2 বছর তো মিনিমাম আপনাকে এই ফিল্ডে কাজ করতে হবে এই জুনিয়র অবস্থা থেকে এক্সপার্ট হওয়ার জন্য। তো এই ছিল মোটামুটি আমার অ্যানালাইসিস বা রোডম্যাপ ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য। আমি এই পর্বের কথাবার্তা এখন শেষ করব। আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলি আপনারা হয়তো আহ, রেখে দিয়েছেন আমার জন্য, বা ইন্টারেক্টিভ কেয়ারসেও প্রশ্ন থাকতে পারে। এই পর্যায়ে আপনারা সেই প্রশ্নগুলি করবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ইন্টারেক্টিভ কেয়ারসের যিনি আছেন একটু মডারেট করলে ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি ওয়ালাইকুম আসসালাম। পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে বলতেছি যে আমি আনমিউটের পারমিশন দিয়ে দিয়েছি। কাইন্ডলি একটু আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো আস্ক করে ফেলবেন। থ্যাংক ইউ সো মাচ। এন্ড বিফোর দ্যাট আমি লাস্টলি অ্যাড করতে চাই, এই ওয়েবিনারে যদি রেকর্ডিং আপনারা চেয়ে থাকেন তাহলে আমি ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন, এবং আমাদের কোর্সের ডিটেইলসও আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। সো প্লিজ টু ভিজিট আওয়ার কোর্স। জি, কারো প্রশ্ন থাকলে করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ। স্যার, আমি ত্রিদীপ বলছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পদার্থবিজ্ঞানে অধ্যয়নরত আছি। তো আমার কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে আহ, যে আমরা অনেক সময় শুনতে পাই ডাটা সায়েন্টিস্ট এবং এবং এরকম একটা ফিল্ড আছে, সেটা হচ্ছে মেশিন লার্নিং, এমএল ইঞ্জিনিয়ারিং অথবা এমএল ডেভেলপার। এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি, এবং আমার জন্য কোনটা চুজ করলে হয়তো ভালো হবে? আর সেক্ষেত্রে আপনাদের আচ্ছা, ইন্টারেক্টিভ কেয়ারস এর যদি মানে কোর্সের মডিউলটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন হলো যে ডেটা সায়েন্টিস্ট, এমএল ইঞ্জিনিয়ারিং, তারপর আরো ডিপ লার্নিং এর উপরে ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে ডেটা অ্যানালিসিস আছে, এগুলির মধ্যে আসলে পার্থক্য কি? আমি প্রথম অংশে, আমার লেকচারের প্রথম অংশে এই পার্থক্যগুলি খুব ভালো মতো বলেছি। মূলত আপনি যদি ডেটা অ্যানালাইসিস হতে চান তাহলে কতটুকু করতে হবে, কি কি শিখতে হবে সেটা বলেছি। আর আপনি যদি মেশিন লার্নিং, যেটাকে আমরা স্পেশালি মেশিন লার্নিং এর একটা পার্ট ছিল আমার লেকচারে, মেশিনকে লার্ন করানোর যে পদ্ধতি, সেটা যদি আপনি খুব ভালো মতো পারেন এবং মেশিনকে লার্ন করাতে পারেন, তাহলে আপনাকে একজন এমএল ইঞ্জিনিয়ার বলা হবে। এবং আপনি এই এমএল ইঞ্জিনিয়ার হতে পারলে মূলত আপনি প্রেডিক্টিভ অ্যানালাইসিস গুলি খুব ভালো মতো করতে পারবেন। আপনি করতে পারবেন মানে মেশিন করতে পারবে, আর মেশিন করতে পারা মানে আপনার করতে পারা। মেশিনকে আপনি শিখাইতে পারবেন ভালো। সো আমি আর রিপিট করতে চাচ্ছি না মেশিন লার্নিং বা অ্যানালাইসিস কাকে বলে, আপনি একটু ভিডিওটা প্লিজ দেখে নেবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ইন্টারেক্টিভ কেয়ারস এর যে মডিউল গুলি ছিল, মডিউল গুলি আছে এখানে, আমরা প্রায় এখানে কিন্তু 4 জন ইনস্ট্রাক্টর মিলায়ে এই কোর্সটা করা হবে, একা না। এটা এই জন্যই করা হয়েছে যে ডেফিনেটলি 4 জনের মাথা থেকে 4 রকমের
নলেজ থাকবে, কেউ কোনোটাতে এক্সপার্টিস বেশি, সেভাবে আমাদের এই ইনস্ট্রাক্টর গুলো ঠিক করা হয়েছে। এবং আমরা এই 4 জন মিলায় প্রায় 60+ ক্লাস আমরা এখানে রেখেছি। এখানে আপনার শুরুতে যেহেতু একদম বেসিক যারা যারা ফ্রেশার তাদের উপরে চিন্তা করে এই কোর্সটা ডেভেলপ করা হয়েছে, যে পাইথন শেখানো হবে প্রথমে, তারপরে এসকিউএল শেখানো হবে। এসকিউএল এর উপরে প্রায় 8টা ক্লাস থাকবে। স্ট্যাটিস্টিক্স, খুব ভালো একটা স্ট্যাটিস্টিক্স এর ধারণা না থাকলে ডেটা সম্পর্কে ভালো বোঝা যায় না, ডেটাকে চেনা যায় না। সেজন্য স্ট্যাটিস্টিক্স এর উপরে 7টা ক্লাস রাখা হয়েছে। তারপরে যে মেশিন লার্নিং, যেটা দিয়ে মেশিনকে লার্ন করা হবে, না তারও আগে ডেটা ভিজুয়ালাইজেশন, পাইথন দিয়ে কি করে ডেটাকে ভিজুয়ালাইজেশন করবেন, বিভিন্ন রকমের চার্ট তৈরি করবেন, সেই ব্যাপারটা নিয়ে প্রায় 6-7টা ক্লাস আছে। তারপরে মেশিন লার্নিং, মেশিন লার্নিং এ আপনার আহ যত ধরনের মেশিন লার্নিং আছে, বিশেষ করে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং। সুপারভাইজড এর আবার 2 ভাগ আছে, একটা হচ্ছে রিগ্রেশন, ক্লাসিফিকেশন, আনসুপারভাইজ, তারপর এনসেম্বল লার্নিং, যে মানে অনেকগুলি অ্যালগোরিদম মিলায়ে যে ককটেল মার্কা যে অ্যালগোরিদম গুলি তৈরি করে, ককটেলের সাথে তুলনা করছি আমি, মানে মিক্সিং আর কি। সেই লার্নিং কে আমরা বলি এনসেম্বল লার্নিং, সেটাও করানো হবে। তারপরে আমাদের এখানে টাইম সিরিজটা কিন্তু খুব লাগে। টাইম সিরিজটা বিশেষ করে এই কর্পোরেটে যারা কাজ করছেন, অনেকের হয়তো অত মেশিন লার্নিং লাগে না, কিন্তু টাইম সিরিজ, বিশেষ করে সেলস এর টাইম সিরিজ, কোন মাসে কত সেলস হয়েছে এবং কোন মাসে কত সেলস হবে, ট্রেন্ডটা কত, এইভাবে চলতে থাকলে আগামীতে ফোরকাস্ট, ট্রেন্ড, এগুলি কিন্তু খুব দরকার হয়। সেজন্য টাইম সিরিজের উপরে আমাদের 3টা ক্লাস আছে। এবং তারপরে আমরা চলে যাচ্ছি আপনার ডিপ লার্নিং, এটাকে আমি বলবো অ্যাডভান্স মেশিন লার্নিং। আগে ডিপ লার্নিং নামে কিছু ছিল না, মেশিন লার্নিং ই ছিল, কিন্তু এখন যেগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে, সরি কি বলে, নিউরাল নেটওয়ার্কের উপরে বেস করে যে অ্যালগোরিদম গুলি তৈরি করা হয়েছে, সেগুলিকে এখন ডিপ লার্নিং এ আলাদা সাবজেক্ট, আলাদা সেগমেন্ট করা হয়েছে। সেই ডিপ লার্নিং এর উপরেও এখানে কোর্স ক্লাস থাকবে। এবং সর্বোপরি এই যে আপনি ক্লাস ক্লাস করে আপনি মেশিন লার্নিং মডেল বানালেন, ছোট হোক বড় হোক যাই হোক, আপনি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু বানালেন, এতগুলি ক্লাসে মেশিন লার্নিং এর ক্লাসে বানালেন, সেগুলিকে কি করে ডেপ্লয় করবেন, কি করে সেগুলিকে ওয়েবে ডেপ্লয় করবেন, সেই বিষয়গুলি নিয়ে আমরা এমএল অপস এর মতো সাবজেক্ট নিয়ে এখানে ক্লাস রেখেছি। মোটামুটি আমরা প্রায় 60+ ক্লাস থাকবে। এবং আমার চোখে পড়েনি যে এতগুলি ক্লাস নিয়ে বাংলাদেশে কোথাও ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর ক্যারিয়ার পাথ আছে, এরকম আমার চোখে পড়েনি। তা আমি মনে স্যার হয় আমার কোর্স সম্পর্কে বলতে পারলাম। জি প্লিজ। স্যার পাওয়ার বিআই কয়টা ক্লাস থাকবে? না, এখানে পাওয়ার বিআই থাকবে না, আমাদের আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এর উপর একটা কোর্স আছে, সেখানেও প্রায় 40+ ক্লাস থাকবে। সেখানে মূলত আপনার সেখানে আবার মেশিন লার্নিং থাকবে না, ডিপ লার্নিং থাকবে না, সেখানে এসকিউএল থাকবে, পাওয়ার বিআই থাকবে, পরিসংখ্যান থাকবে, সেটা আরেকটা সেগমেন্ট। সো সেখানে আপনার অনেকগুলোই থাকবে। এখানে পাওয়ার বিআই এর বদলে আমরা পাইথন দিয়ে ডেটা ভিজুয়ালাইজেশন এবং অ্যানালাইসিস শিখবো। সরি একটু ইন্টারাপ্ট আসসালামু আলাইকুম করলাম। স্যার। জি ভাইয়া, জি পার্টিসিপেন্টকে উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমাদের কোর্সের ডিটেলস আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি আমাদের ওয়েবসাইটটা ঘুরে আসবেন। এবং অ্যাজ স্যার মেনশন যে আমাদের অলরেডি ডাটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই একটা কোর্স আছে, প্লিজ ডু চেক দ্যাট আউট অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। পার্টিসিপেন্ট আচ্ছা ক্যান স্যার, আস্ক ইউর কোয়েশ্চেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আপনি সাবজেক্টের কথা বলতেছেন, সেখানে কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স এর কথা বলতেছেন, ম্যাথমেটিক্স এর, বাট আমি একজন ট্রিপল স্টুডেন্ট হিসেবে আমি এটা কিভাবে শুরু করতে পারি? আমি আসলে সি প্রোগ্রামিংটা একটু টুকটাক পারি, বাট এছাড়া পাইথনের উপর কোনো আমার ইয়ে নাই, বাট ডাটা এক্সেল বা ওয়ার্ড ওই ধরনের কাজ একটু করি বা ওইগুলো পারি মোটামুটি ভালো। এখন আমি কি এই কোর্সটা করতে পারবো, বা এই কোর্সটা করলে আমার কি ধরনের বেনিফিট হবে, বা আমার সাবজেক্ট রিলেটেড ভবিষ্যতে কোনো কাজে আসবে কিনা, আচ্ছা, এটা এখানে সম্পর্কে একটা ব্যাপার আমি ক্লিয়ার করতে চাই। অনেকের ধারণা কি যে এই ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এগুলি মনে হয় কম্পিউটার সায়েন্সের কোন সেক্টর বা তাদেরই কোনো হয়তো বিভাগ। এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, কারণ দেখেন, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এই বা ডেটা সায়েন্সের কথাই যদি বলি, মূলত ডেটা থেকে ইনসাইট বের করা। এখন কম্পিউটার সায়েন্সের যারা পড়াশোনা করে, যারা টেকনিক্যাল পার্সন আমরা যাদেরকে বলি, তারা আসলে কোন দিক থেকে আগায় থাকে, তারা হচ্ছে যে প্রোগ্রামিং পার্টটা খুব ভালো জানা থাকে। মানে আপনি যে এই ডেটার ইনসাইট বের করবেন, তাহলে তো আপনাকে একটা
কোডিং করা লাগবে, প্রোগ্রামিং করা লাগবে, সেই জায়গাটাতে তারা আগের থেকে এক্সপার্ট হয়ে থাকে। এইটুকুই তাদের অ্যাডভান্টেজ। কিন্তু ডেটা কি? ডেটা ধরেন এই যে পরিসংখ্যানের কথা বলি, মিন, মিডিয়ান, মোড, ডেটাকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, তারপরে এই ডেটাকে কিভাবে টেস্টিং করতে হয়, ভেরিয়েবল গুলির মিনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এই যে হাইপোথিসিস টেস্টিং করতে হয়, এগুলি কিন্তু কম্পিউটার সায়েন্সের ওনাদের কাছেও কিন্তু নতুন নতুন জিনিস। ওনারাও কিন্তু এগুলি শুনলে মানে বলবে যে এগুলি আমরা জানি না। সো মেনলি আপনার কম্পিউটার সায়েন্সে যে পড়াশোনা করেছে, ট্রিপলিতে যে পড়াশোনা করেছে, ম্যাথামেটিক্সে যে পড়াশোনা করেছে, বা অন্য ইকোনমিক্স যেখান থেকেই পড়াশোনা করুক না কারণ, সবার কাছে আসলে এই ব্যাপারটা ইকুয়াল বলেই আমি মনে করি। একটু বেশি থাকছে কম্পিউটার সায়েন্সে, তার প্রোগ্রামিং পার্টটা পারছে, আপনি প্রোগ্রামিং পার্ট শিখে নেবেন, আপনার জন্য একটু কষ্ট হবে, হয়তো 3 মাস লাগবে আপনার প্রোগ্রামিং এক্সপার্ট হতে, সেটা হয়তো তার আগায় থাকলো, এটাই। আর স্ট্যাটিস্টিক্স বা ম্যাথ, বিশেষ করে স্ট্যাটিস্টিক্স যারা জানে তারা আবার একটু অ্যাডিশনাল আগায় থাকবে। যেমন আপনি স্ট্যাটিস্টিক্স না জানা থাকলে আপনার ডেটা সম্পর্কে ধারণা কম থাকবে, তো আপনাকে ওই যে স্ট্যাটিস্টিক্স এর বেসিক বিষয়গুলি, মিন, মিডিয়ান, মোড, নরমাল ডিস্ট্রিবিউশন, এগুলি আমার চ্যানেলে আছে, আপনি চ্যানেলে গেলেও এগুলি দেখতে পারবেন। তো এই ব্যাপারগুলিতে তারা আগায় থাকবে আসলে। স্যার সো আপনার চ্যানেলের নামটা একটু বলবেন স্যার প্লিজ? আমি এখানে দিয়েছিলাম তো চ্যাটের মধ্যে দেখেন আছে, প্রথম দিকে আমার চ্যানেলের এটা দিয়েছিলাম। উম, এই যে এটা দিয়েছিলাম, যাই হোক। তো এটা আগাই থাকবে। তাছাড়া অল আর ইকুয়াল আমি মনে করি। এখন কথা হচ্ছে যে ইকুয়াল হইলেও সবাই কিন্তু পারবে না, টু বি অনেস্ট, কারণ এখানে জেদ লাগে, আগ্রহ লাগে, ম্যাথামেটিক্স এর ব্যাপার স্যাপার আছে কিন্তু। হ্যাঁ, আপনাকে কিন্তু এখন যাদের অঙ্ক ভালো লাগে না, অঙ্ক দেখলেই মনে করেন যে গায়ে জ্বর আসে, তাদের এখানে না আসলেই ভালো হবে, কারণ এখানে কিন্তু খুব যে জটিল অঙ্ক লাগবে তা না। আমি বিশ্বাস করি আপনি যদি দাবা খেলতে পারেন, আপনি যদি কার্ড খেলতে পারেন, সেখানেও কিন্তু ম্যাথামেটিক্স এর প্রয়োগ আছে। আপনি কোনটার পর কোন চাল দিবেন, কিভাবে সে এই হিসাব নিকাশের ব্যাপার আছে। আপনি কিন্তু মনে মনে হিসাব নিকাশ করেন, করেই কিন্তু চান যে আমার এখন কিন্তু ওই 3 জন তো স্পেড খেলে ফেলেছে, সো তার হাতে মনে হয় এটা থাকবে না, আপনি কিন্তু গোনেন এগুলি সব। এইটা যদি পারেন, তাহলে আপনি এই ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর অঙ্ক করতে পারবেন। কিন্তু সেজন্য আপনাকে মানে স্ট্রং উইল পাওয়ার থাকা লাগবে, শিখার আগ্রহ থাকা লাগবে। তো যে ভাই প্রশ্ন করেছিলেন যে ট্রিপলি থেকে এসেছেন, আপনি আসলে এই ট্র্যাকেই আছেন। আপনি আপনার ট্রিপলিতেও কিন্তু ম্যাথামেটিক্স আছে, ট্রিপলিতেও কিন্তু আপনার আহ আহ, মানে কোনো অংশে আপনি পিছায় নাই, অসুবিধা হবে না, আপনি পারবেন শিখতে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে, মানে আমার প্রশ্নটা হলো কেরিয়ারটা নিয়ে, যে বাংলাদেশে যদি আমি অ্যানালাইসিস করি, দেখা গেছে যে বাংলাদেশের তুলনায় যে বড় বড় যে টেক জায়ান্ট কোম্পানিগুলো আছে, তারাই হলো যে ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং যারা এক্সপার্ট আছে তাদেরকে হায়ার করে থাকে। কিন্তু বাংলাদেশে এখন অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন পিএসপি, লারাভেল, পাইথনের জেঙ্গো, তারপর হলো যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, এই জি, চাকরিগুলো বেশি। তো এই কেরিয়ার পার্ট থেকে হলো বাংলাদেশের পরিপ্রেক্ষে হলো যে আপনি যদি কিছু একটা হাইলাইট করতেন, এবং আপনাদের এখানে এই কোর্সগুলো করার পর মানে স্টুডেন্টদের বা আমরা যারা পড়বো তাদেরকে কিভাবে হেল্প করে থাকবেন এই কেরিয়ার দিক থেকে, স্যার এই বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, কেরিয়ারের ব্যাপার হচ্ছে আপনি প্রথমে থেকে যে কেরিয়ার গুলি বললেন সেগুলি তো ডেফিনেটলি পপুলার আমাদের দেশে দীর্ঘদিন থেকে। এই ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে আপনার এই যে বিভিন্ন রকম সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলি চলতেছে, গ্রাফিক্স ডিজাইন, এগুলি কিন্তু চলছে। তো সেগুলি তো অনেক কম্পিটিশনও আছে। আপনি যদি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, ওয়েব ডেভেলপার হিসেবে কোনো কোম্পানিতে চাকরি পেতে চান, দেখবেন অনেক কম্পিটিশন, কারণ অলরেডি এখানে প্রচুর মানুষ কিন্তু হয়ে গেছে। আর আমাদের এই ট্র্যাকটা হচ্ছে যে অপেক্ষাকৃত বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো যে খুব বেশি আছে একটা। আপনি যতটা বিডি জবসে গেলে বা লিঙ্কডইনে গেলে আপনি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপারের যত সার্কুলার পাবেন, এটা যে তত পাবেন তা না, কিন্তু এটা গ্রোয়িং আসতেছে। এবং এখন যারা শিখে রাখছে তারাই কিন্তু আগায় থাকবে, এটা আমি বাংলাদেশের অ্যাসপেক্টে বলছি। কিন্তু আপনি যদি দেশের বাইরের অ্যাসপেক্টের কথা চিন্তা করেন, সেইখানে কিন্তু ডেটা সায়েন্স, মেশিন লার্নিং যারাই বিদেশে যাচ্ছে, যারাই এখান থেকে যাচ্ছে, তারাই কিন্তু শিখে যাচ্ছে। ইভেন আমার এমনও স্টুডেন্ট ছিল ইউনিভার্সিটিতে, উনি উনি 6 মাস বাংলাদেশে থাকবে, কোনো একটা কারণে এসেছে, উনি ওখানে একজন
ফার্মাসিস্ট, উনি R&D করেন। উনি এই 6 মাসের গ্যাপে এই ডেটা সায়েন্সের পিজিডি কোর্সটা করছেন। তা আমি ওনাকে বললাম, ওনার প্রায় 60-র কাছাকাছি বয়স, আপনি এখানে কেন শিখছেন? আপনি কানাডায় থাকেন, সেখানে তো প্রচুর। বলে, সেখানে এই কোর্সটা করতে আমার যা টাকা লাগবে তার 10 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমি শিখে যাচ্ছি। তো আপনার শেখার দরকার কি? বলে, ওই ওই দেশে এগুলি প্রচুর দাম। বিদেশের অ্যাসপেক্টে কিন্তু এগুলি প্রচুর দাম। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি বাস করলেই যে বাংলাদেশে চাকরি করতে হবে তাও কিন্তু না। আপনি কিন্তু প্রচুর বাংলাদেশে বসে মানুষেরা প্রচুর বিদেশে চাকরি করছে। কিভাবে? ওই যে অনলাইনে এখন যোগাযোগ করে আহ, দেখবেন যে বাংলাদেশে অনলাইনে বিভিন্ন দেশে চাকরি করছে। এবং তারপরে হচ্ছে যে আপনার যেগুলি হচ্ছে যে মার্কেট প্লেস যেগুলি আছে সেগুলিতে কিন্তু প্রচুর ডেটা সায়েন্সের কাজ কিন্তু আছে। সো এই হলো আমাদের আর কি। আমাদের ইন্টারেক্টিভস এর কাছ থেকে কি সাপোর্ট পাবেন সে ব্যাপারটা হচ্ছে যে ইন্টারেক্টিভস এর আহ, আপনি কি আছেন? আপনি একটু স্যার বলবেন। আমি একটু বলতে চাই স্যার এখানে জি অ্যাড স্যার, করি। আমি আছি স্যার, সমস্যা নেই। আপনি বলেন আগে, ওই যে ওনার প্রশ্নটা শেষ করি। ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ জি থেকে এই কোর্স করলে কি সাপোর্ট দেওয়া হবে? জি স্যার, আমি এখানে একটু অ্যাড করতে চাই। আপনারা যদি ইন্টারেক্টিভ কেয়ার্স এর সাথে এই কোর্সটা করেন, তাহলে আমাদের আপনাদের যে কোর্সের ট্যালেন্ট পুল, সেখান থেকে আপনারা জেনে থাকবেন যে আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স এর সাথে অলমোস্ট 100+ কোম্পানির পার্টনারশিপ আছে। সো এই পার্টনারশিপের থ্রুতে যেটা করা হয় যে ওনাদের কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি ক্রিয়েট হলে আমাদেরকে রিচ আউট করে। তখন আমরা আমাদের স্টুডেন্টদের থেকে যে ট্যালেন্ট পুল ক্রিয়েট করা থাকে, সেখান থেকে আমরা চেষ্টা করি যে একটা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট পুল ওনাদেরকে দিতে। তারপর তারা সেখান থেকে হায়ার করে। এছাড়া আমাদের প্রতিদিন বিকাল 4টা থেকে 5টা এবং 9টা থেকে 10টা পর্যন্ত 2টা ক্যারিয়ার কাউন্সিলিং সেশন হয় আমাদের স্টুডেন্টদের জন্য। সেটা আমাদের সব কোর্সের স্টুডেন্টদের জন্যই হয়। তো আপনাদের যদি কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হয় আপনাদের ফিউচার ক্যারিয়ার গোলস নিয়ে, অথবা আপনারা কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা বুঝতে পারছেন না আপনার প্রোফাইলটাকে কিভাবে রেডি করবেন, সেক্ষেত্রে আপনারা ওই ক্যারিয়ার কাউন্সিলিং সেশনগুলোতে জয়েন হয়ে আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। এছাড়া আমাদের পক্ষ থেকে যত ধরনের সাপোর্ট দেওয়া পসিবল আমরা সবগুলাই দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের স্টুডেন্টদের। ধন্যবাদ। এখানে একটা আমি বলতে চাই যে আসলে অনেকেই অনেক কিছু জানে কিন্তু তারপরেও নিজেকে এক্সপ্লোর করতে পারে না। ওই নিজের জানাটা নিজের মধ্যে রেখে দেয়, সেটা হয়তো আপনার আপনার প্রোফাইল ঠিক মতো তৈরি করতে পারে না। কিভাবে লিঙ্কডইনে প্রোফাইল করতে হবে, আপনি এই 60টা ক্লাসের মধ্যে যে কাজগুলি করবেন, যে প্রজেক্টগুলি করবেন, সেগুলিকে ওখানে সুন্দর করে লিখতে হবে, এক্সপ্লোর করতে হবে। তাহলে তো আপনার যারা এমপ্লয়ার আছে তারা কিন্তু অ্যাট্রাকশন বোধ করবে। আপনি জেনে যদি চুপচাপ বসে থাকেন, তো এই জায়গাটাতে আমার মনে হয় ইন্টারেক্টিভ কেয়ার্স খুব ভালো হেল্প করতে পারবে। তারা প্রতিনিয়তই আপনার সাথে এগুলি নিয়ে নার্চার করতে পারবে। স্যার, জি, আর কেউ? আমার আমার প্রশ্ন হচ্ছে, এখানে আমি দুটো কাজ শিখি, কাজ শিখে আমি বাইরে কোম্পানির জব করার জন্য আমি কোন সাইটে থেকে জব বেশি সার্চ করব? এইগুলি তো আপনার যদি মার্কেট প্লেসে যান তো অনেকগুলি মার্কেট প্লেস আছে। এখানে ধরেন ফাইবার আছে, তারপরে আপনার হচ্ছে যে আপওয়ার্ক আছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত এতে গেলে আপনি সার্চ করলে, ইভেন আপনি যদি এক্সেল এর কাজও যদি সার্চ করেন, আমি ফাইবারসে গিয়ে দেখেছি পাওয়ার বিআই, এক্সেল, এসকিউএল, মেশিন লার্নিং, এগুলির কিন্তু প্রচুর কাজ থাকে। আপনি কাগলে যান, কাগলে গেলে দেখবেন যে মেশিন লার্নিং এর অনেক কাজ ঝুলতেছে। আমরা পারি না, আমাদের হয়তো আমাদের দেশের মানুষের কোয়ালিটি নাই, পারতেছে না, কিন্তু ইন্ডিয়ানরা প্রচুর এই কাজগুলি করে। জি। জি স্যার। আর একটা স্যার, লিঙ্কডইন থেকে কেমন জব পাওয়া যায় এই সেক্টরে? হ্যাঁ, এখন তো গ্রোয়িং। লিঙ্কডইনে প্রচুর আপনার এই ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, ডেটা সায়েন্টিস্ট কিন্তু লিঙ্কডইন থেকে হায়ার হচ্ছে। আপনি লিঙ্কডইনে প্রচুর সার্কুলার পাবেন। বিডি জবসে কিন্তু কম থাকে, ট্রু, কিন্তু লিঙ্কডইনে প্রচুর থাকে। স্যার, আর একটা কথা, আমার নাম হচ্ছে জাহিদুর রহমান, আমার লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে, জব সার্চ করে। এবং আপনাকে আমি অনেক কয়েকবার মেসেজ দিয়েছি, কিন্তু আপনার সাথে কথা বলার ইচ্ছা, কথা বলা হয়নি। একটু যদি বলেন কি মেসেজটা বলতে চান, দেখতেন। বলেন বলেন। আমার সবসময় তো খেয়াল করা হয় না, বা আমি একটু সবসময় ইয়ে আমি করি যদি না। আপনার হ্যাঁ। আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতাম। উম, এখানে কি বলা যাবে না? জি না, আপনার সাথে পার্সোনালি কথা বলতাম আমি, মানে আচ্ছা, আপনি। ঠিক আছে, তাহলে আপনার সাথে হ্যাঁ, পরে কথা বলবো। অন্য কেউ যদি জাহিদুর কোনো রহমান প্রশ্ন করে। জাহিদুর রহমান একটু সার্চ আচ্ছা, আমি দিয়ে দিবেন। দেখবো দেখবো, সার্চ দিয়ে দেখবো। ঠিক আছে, আর ওকে। অন্য কেউ?
আসসালামু আলাইকুম, মোহাম্মদ মেহেদী হাসান ভাইয়া, আপনি রেজ করে আছেন হাত, আপনি কাইন্ডলি আনমিউট করে বলেন, অথবা আপনার কোনো প্রবলেম হলে আপনি চ্যাট বক্সে বলেন। জি জি, আমি বলতে চাচ্ছি যে ডাটা অ্যানালিস্ট যেটা আছে, মানে মেশিন লার্নিং ডাটা সায়েন্স তো অনেক লেন্দি একটা ক্যারিয়ার। তো ডাটা অ্যানালিস্ট মানে প্রথম দিকে ডাটা অ্যানালিস্ট যে সেক্টরটা আছে ওখানের মধ্যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা বা ফ্রিল্যান্সিং ফিউচারটা কেমন, ওই ব্যাপারে জানতে চাই আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই পুরো ক্যারিয়ারটাকে তো অনেকগুলি ভাগে ভাগ করেছি। আমার লেকচারের প্রথম দিকে সেটা ছিল। সেটা হচ্ছে যে আপনার ওই যে ডেটা ডেভেলপার, অ্যানালাইসিস। তো ডেটা অ্যানালাইসিস এর ক্যারিয়ার আপনার অনেক আছে। আপনি বিশেষ করে আপনি যদি পাওয়ার বিআই জানেন, পাওয়ার বিআই, ট্যাবলু, ইভেন এক্সেল, এগুলি তো ডেটা অ্যানালাইসিস এর মূল মূল টুলস হিসাবে ধরা হয়। হ্যাঁ, এইগুলি দিয়ে কিন্তু আপনি প্রচুর কাজ আপনি পাবেন। আপনি একবার সার্চ করে দেখেন, অনেকজন আছেন শুধু এক্সেল পাওয়ার বিআই জেনে তারা অনেক ইনকাম করতেছে। আমি ফাইবারে গিয়ে আমি এগুলি দেখেছি, আপনি ওরাও দেখতে পারেন। এরপরে আরেকজন হাত উঠাইছেন, শান্তনা নিপা মনে হয়, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আ- আপনি ওরাকল ডেটাবেজের একটা কথা বলেছিলেন প্রথম দিকে। তো আচ্ছা, আমার আমার কথা হচ্ছে স্যার, আমি আসলে একদমই ওয়ার্কিং কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি এখনো বেকার। তো যেটা বলতে চাচ্ছিলাম স্যার, ওরাকলের কাজটা কতটা ডেটাবেজ বা ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইস্ট বা মেশিন লার্নিং এর ক্ষেত্রে কাজে লাগে, কারণ আমি সেলফ অনেক স্টাডি করি গুগলে বা কোরাতে। তো সেখানে যতটুকু দেখেছি ম্যাক্সিমাম মাই এসকিউএল বা পোস্ট জেআরই এসকিউএল বা আপনার নন রিলেশনাল ডেটাবেজ মঙ্গোডিবি বা ক্যাসান্ড্রা বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো নিয়ে, বিগ ডেটার ক্ষেত্রে তো সাধারণত নন রিলেশনাল ডেটাবেজগুলো নিয়ে কাজ করা হয়। তো আমার জি। কথা হচ্ছে ওরাকলের কথাটা মনে হয় আমি ফার্স্ট আপনার কাছ থেকে শুনলাম। আমি ম্যাক্সিমাম শুনেছি না, মাই এসকিউএল বা আপনার পোস্ট জিআরই নিয়ে। তো ওরাকলটা সাধারণত ডেটা অ্যানালাইস্ট বা ডেটা সায়েন্সের ক্ষেত্রে আসলে কতটা অ্যাপ্লিকেবল বা কতটা এটার জব সেক্টর ডিমান্ডিং? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ওরাকল বলেন, মাইস্কুয়েল বলেন, এসকিউএল সার্ভার বলেন, সবগুলি তো এক একটা সফটওয়্যার ফর ডেটাবেজ স্টোরিং, তাই না? ওরাকল লো কিন্তু এসকিউএল সাপোর্ট করে। হ্যাঁ, কিছু কিছু বাড়তি কোড আছে, পিএল এসকিউএল বলে ওরাকলে। মাইস্কুয়েল ও কিন্তু এসকিউএল সাপোর্ট করে, এসকিউএল সার্ভারও কিন্তু এসকিউএল সাপোর্ট করে। তার মানে কি হলো, যে যেটাই আপনি জানেন না কেন, আপনি এসকিউএল জানেন নিশ্চিতভাবে, ওরাকল জানা মানে আপনি এসকিউএল জানেন। এসকিউএল জানলে এইটা আমাদের ডেটা সায়েন্সে বলেন, ডেটা অ্যানালিসিসে বলেন, খুব খুব দরকার, এবং এসকিউএল জানাটাকে প্রায়োরিটি দেওয়া হয়। আপনি যে কোনো আহ, আহ, আপনি যদি কি বলে এটা, জব অ্যাডভার্টাইজমেন্টে যদি আপনি দেখেন, মাস্ট তারা এসকিউএল এ ভালো হতে হবে এটা বলে। তো ইয়া যারা ওরা, হ্যাঁ বলেন। ইয়া আই ইয়া আই নো দ্যাট বিডি জবসে বা লিঙ্কডইনে বিভিন্ন জবগুলোতে ওরা প্রেফার করে যে এসকিউএল তো খুব হাই লেভেলের প্রেফার থাকে। ইভেন কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে ভ্যান্ডর সার্টিফিকেশন যদি থাকে তাহলে সেটা আরো বেশি হ্যাঁ, হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। সেই জন্য সেই জন্য আপনি যদি ওরাকল জানেন তার মানে আপনি এসকিউএল জানেন, আর এসকিউএল জানলে আমাদের এই ডেটা সায়েন্স বলেন, ডেটা অ্যানালিসিস বলেন, আপনি খুবই খুবই অগ্রাধিকার পাবেন। ওকে স্যার, এরপরে আমার নেক্সট কোশ্চেন হলো যে আপনি যে টেবিল ইউর কথাটা বলেছেন জি। স্যার, আমি আপনাদের ডেটা অ্যানালিটিক্স পাওয়ার বিআই বা এই যে ডেটা সায়েন্সের যে আমি সেটা দেখলাম, আউটলাইনটা দেখলাম, সেখানে কোথাও স্যার টেবিল ইউটা প্ল্যাটফর্মটার কথা মেবি আপনারা এখনো পর্যন্ত আনেননি। আপনাদের জি, ফিউচার কোর্সগুলোতে বা ফিউচারে বা 2 থেকে 3 মান্থের ব্যবধানের পরে আপনারা টেবিল ইউ বা আপনার এই নন রিলেশনাল ডেটাবেজগুলো নিয়ে আপনাদের কোনো কোর্স আসার কোনো পসিবিলিটি বা ফিউচার প্ল্যান আছে কিনা? না, ট্যাবলো যেমন নাই তেমনি কিন্তু পাওয়ার বিআই আছে, একটা আরেকটার অল্টারনেটিভ। ঠিক আছে, আপনি আপনি যদি পাওয়ার বিআই দিয়ে যে ট্যাবলো দিয়ে যে কাজ করতে পারবেন, সেটা পাওয়ার বিআই দিয়েও করতে পারবেন। সো একসাথে সবগুলি টুলস তো প্যারালালি শেখাতে গেলে কোর্সের সময় বেশি হয়ে যাবে, কোর্সের টাকাও বেশি হয়ে যাবে। সেই জন্য আমরা পাওয়ার বিআই দিয়ে কোর্সটাকে ডিজাইন করেছি। তবে আপনি ট্যাবলো শিখতে চাইলে সেটা আপাতত তো আমাদের এখানে আমি নেই মনে হয়, আমি জানি ট্যাবলোর জন্য আলাদা কোর্স আপনাকে করতে হবে। কিন্তু আমার মনে হয় না যে
আহ, সেটার দরকার আছে, কারণ আপনি তো ট্যাবলো দিয়ে যা করতে পারবেন তা তো পাওয়ার বিআই দিয়েই করতে পারছেন। ব্যাপারটা কি তাহলে স্যার এরকম যে ওরাকল বা মাই স্কুল যেমন একটার রাইট, বেসিকটা ভালোভাবে রাইট, জানলে রাইট, আরেকটা যেমন আমি খুব ইজিলি রাইট, ক্যাপচার করতে পারবো, হয়তো বা একটু দুই তিন ডেফিনেটলি। দিন ঘাটতে হবে, এর বেশি কিছু না। তো যে এর আপনি ধরতে পেরেছেন। মানে ট্যাবলু বা পাওয়ার বিআইটা হয়েছে সামথিং এরকম। রাইট, একই জিনিস, দুটোর না, কাজই এক, দুটোর এক উদ্দেশ্য আচ্ছা। দুটোর কাজই এক। ট্যাবলো দিয়েও আপনার ওই বিভিন্ন রকমের ভিজুয়ালাইজেশন করা যায়, গ্রাফ চার্ট আঁকা যায় এই বিভিন্ন ডেটাবেসকে কানেক্ট করে। মনে করেন যে আপনি এক্সেল এর ডেটাবেসকে, ওরাকলের ডেটাবেসকে, এসকিউএল এর ডেটাবেসকে কানেক্ট করবেন, কানেক্ট করে আপনি অ্যানালাইসিস করবেন, ভিজুয়ালাইজেশন করবেন। সেটার জন্য টুলস আছে কি, ট্যাবলো আছে, পাওয়ার বিআই আছে, ক্লিক আছে, তারপরে আরো অনেকগুলি ধরেন থার্ড পার্টি টুলস আছে। এখন আপনি কোনটা শিখবেন, যেটা সব থেকে পপুলার, যেটা সহজ, তো সেই দিক থেকে বিবেচনা করলে পাওয়ার বিআই সব থেকে আগায় আছে, এটা মাইক্রোসফটের প্রোডাক্ট। ট্যাবলো খারাপ না, ট্যাবলো অনেক দিক থেকে আগায় আছে, মানে একচেটিয়া পাওয়ার বিআই এর কথা আমি বলবো না, তবে বহুল ব্যবহৃত হলো পাওয়ার বিআই, পাওয়ার বিআই বেশি ব্যবহৃত। স্যার কোনো জব রিকোয়ারমেন্টে মনে করেন স্যার টেবলুর কথা বললো, পাওয়ার বিআই এর কথা বললো, তো সেই ক্ষেত্রে তো আমাকে তো অবশ্যই অনেস্ট রিভিউ দিতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি না, আমি বলি আপনি যে তো না আমি জানলে পাওয়ার তো বিআই ভালো, বা জানলে তো কোনো অসুবিধা নাই। আপনি যদি ট্যাবলো জানেন, পাওয়ার বিআই, আপনার অ্যাডেড অ্যাডভান্টেজ, না আপনার না জব। আমি স্যার সেটা হ্যাঁ, বলি না, আমি বললাম যে এখন কোনো জব রিকোয়ারমেন্টে মনে করেন পাওয়ার বিআই বা ট্যাবলু দুইটাই উল্লেখ করে দিল, সেখানে তো আমাকে অবশ্যই অনেস্ট রিভিউ দিতে হবে যে আমি ট্যাবলুটা জানি না পাওয়ার বিআইটা জানি। সেই ক্ষেত্রে কি রাইট। স্যার তারা কি আমাকে কোম্পানিকে আমাকে একসেপ্ট করবে নাকি আমাকে রিজেক্ট করে এটা দেবে? ডিপেন্ড করে তাদের জব রিকোয়ারমেন্টের বিষয়টা ভিন্ন। ধরেন আমি জব রিকোয়ারমেন্ট, ধরেন আমার কোম্পানিতে ট্যাবলোতে কাজ হচ্ছে, কথার কথা ধরেন, হ্যাঁ, আমার কোম্পানিতে ট্যাবলোতে কাজ হচ্ছে, আমি তো ট্যাবলোর লোকই নিব, তাই না? আপনি পাওয়ার বিআই যতই এক্সপার্ট হন, কারণ অলরেডি আমার যে প্রজেক্ট গুলি করা হয়েছে, যে ড্যাশবোর্ড গুলি যেগুলি তৈরি করেছে, সেগুলি তো তার ট্যাবলোটে। তো আপনি যতই আমাকে কনভিন্স করান যে আমি অনেক পাওয়ার বিআই জানি, আমি তো নিব না, কারণ আমার তো এক্সিস্টিং প্রজেক্টে আপনাকে কাজ করতে হবে। সেটা ডিপেন্ড করে আপনার পরিস্থিতি, জবের পরিস্থিতির উপরে। সো যদি নিউট্রাল হয়, তারা যদি মনে করে যে আমরা কেউ সিদ্ধান্ত নেয় আমরা পাওয়ার বিআই দিয়ে কাজ করব, তখন আপনি যতই ট্যাবলো জানেন কাজ হবে না, পাওয়ার বিআই আপনাকে জানতে হবে। তো এটাই হলো ঘটনা। স্যার আপনারা কি মানে নন ডেটা বেস, সাধারণত বিগ ডেটাতে আমরা নন রিলেশনাল ডেটাবেসগুলো নিয়ে কাজ করা হয় সাধারণত যতটুকু আমি জানি। তো আপনারা কি সামনে কি নন রিলেশনাল ডাটাবেস বা বা আপনার বিগ ডেটা বা ডেটা ইঞ্জিনিয়ারিং এর উপরে কি কোনো কোর্স আনার কোনো পসিবিলিটি বা প্ল্যান কি আপনার আছে কিনা, ফিউচার প্ল্যান? প্ল্যান তো আছেই। আমি এখানে ইন্টারেক্টিভ কেয়ারস এর ফাউন্ডার বা ওনার না, আমি ওখানকার ইনস্ট্রাক্টর, আমার মতো আরো অনেক ইনস্ট্রাক্টর আছে, এগুলি ইন্টারেক্টিভ কেয়ারস এর ওনারাই ভালো বলতে পারবে। তবে প্ল্যান নিশ্চয় আছে, থাকার কথা, এই ব্যাপারেও কোর্স খোলার প্ল্যান আছে। তো যাই হোক, আপনি তো অনেকগুলি প্রশ্ন করলেন, আর কেউ যদি থাকেন তাহলে একটু স্যার ভালো হয়, আমাদের আর সময় একটা অনেক কথা চলে। স্যার, হ্যাঁ, প্লিজ। ডেটা ইঞ্জিনিয়ার হতে গেলে আমার কি কি টুলস বললে মানে আয়ত্তে আনতে হবে, আরেকবার যদি শেয়ার করতেন। কি ইঞ্জিনিয়ার হতে গেলে? ডেটা ইঞ্জিনিয়ার। ডেটা ইঞ্জিনিয়ার হতে গেলে আমাদের এই টুলস এর তো শেষ নাই এখানে, আমি তো ভাগ ভাগ করে বলেছি। যদি আপনি ডেটা অ্যানালাইসিস পর্যন্ত সীমাবদ্ধ থাকেন, ডেটা অ্যানালিস্ট হইতে চান, তাহলে পারে আপনার টুলস হবে পাওয়ার বিআই অথবা ট্যাবলু, এসকিউএল, আর পরিসংখ্যান টরিসংখ্যান এগুলি তো জানতেই হবে। তা এগুলি হলো আপনার কোর টুলস, এক্সেল, এগুলি হচ্ছে আপনার কোর টুলস। যদি আপনি মেশিন এমএল ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে আপনাকে কিন্তু যেতে হবে, ওই যে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলি শিখতে হবে, বিভিন্ন রকমের লাইব্রেরি জানতে হবে, এবং আপনি যদি ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে ডিপ লার্নিং এর অ্যালগোরিদম গুলি জানতে হবে। এরকম ভাগ ভাগ করা আছে, আপনি কোন দিকে যেতে চান সেটাও কিন্তু আমাদের এই কোর্সটা করার পরে, আপনি যে 60টা ক্লাস করবেন, প্রায় 5 মাস প্লাস, 5 মাস ধরে আপনি করবেন, করার পরে সবাই যে আপনার এমএল ইঞ্জিনিয়ার হবে এমন কিন্তু না, আবার সবাই যে ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার হবে এমন না, তবে এখান থেকে অনেকেই কিন্তু তাদের পাথটাকে বেছে নিতে পারবে। So, এক বাক্যে বলা মুশকিল কোন কোন টুলস করা যাবে, এখানে বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন টুলস জড়িত আছে। জি। স্যার আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো বাংলাদেশে প্রাইভেট সেক্টরে জবের ক্ষেত্রে কি এজটা কি খুব বেশি ওরা রেস্ট্রিকশন দেয়? এজ? জি স্যার। না, প্রাইভেটে তো এজ রেস্ট্রিকশন ওইভাবে থাকে না, আপনার জুনিয়রের জন্য এজ রেস্ট্রিকশন থাকে।
বলে যে ধরেন যাদের বেতন দিবে 15,000 20,000, তখন বলে দেয় যে ফ্রেশার, জুনিয়র এজ রেস্ট্রিকশন থাকে। সিনিয়রের জন্য তখন আপনার এক্সপেরিয়েন্স বলে, এজের থেকেও এক্সপেরিয়েন্সের রেস্ট্রিকশনটা বেশি দেয়। বড় পদে চাকরি চাইতে গেলে হয়তো বলে 5 থেকে 10 বছর এক্সপেরিয়েন্স লাগবে, আপনি যে এজেরই হন না কেন। তো আর কোনো প্রশ্ন কি আছে? না থাকলে সালাম আলাইকুম। আমরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম জি, স্যার, আমি ব্যাচেলর করতেছি, ফার্স্ট সেমিস্টার এখন। স্যার, আমি একটু কনফিউশনে আছি, আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দিয়ে যাব নাকি মেশিন লার্নিং দিয়ে যাব? এখন আমি চাচ্ছিলাম কি দুটো একসাথে এক্সপ্লোর করার জন্য। এখন আমি কি করতে পারি আপনি ব্যাচেলর কিসে করতেছেন, কোন সাবজেক্ট? কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর করার পরে মূলত ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এগুলি এখন খুব হাইপ চলতেছে। আগে তো মানুষেরা কম্পিউটার সায়েন্স পড়ে এগুলি হওয়ার চিন্তা করতো না। কম্পিউটার সায়েন্স পড়ে মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, সফটওয়্যার ডিজাইনার হবে, তারপরে আপনার হার্ডওয়্যার ডেভেলপ করবে, চিপ ডেভেলপ করবে, অপারেটিং সিস্টেম তৈরি করবে। এগুলো হলো কম্পিউটার সেক্টরের নিজস্ব ফিল্ড। এখন আপনি কম্পিউটার সায়েন্স পড়লে আপনি অ্যাডেড অ্যাডভান্টেজ পাবেন, আপনি প্রোগ্রামিংটা ভালো জানবেন, আপনি ডেটা সায়েন্সে আসতে পারবেন, ওয়েলকাম। এখন আসবেন কি আসবেন না এটা নির্ভর করবে আপনার উৎসাহ উদ্দীপনা। আপনি যেহেতু কম্পিউটার সায়েন্সে আছেন, আপনি প্রোগ্রামিং করছেন, আপনি দুটার ফিল্ড নিয়ে আলাপ দেখেন, যেটা আপনার ভালো লাগে সেই দিকে আসেন। আমি আপনার পক্ষে তো আর বলতে পারি না যে আপনি এটা করেন, দুটোই ভালো। কম্পিউটার সায়েন্সের থেকে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে গেলেও ভালো, আবার ডেটা সায়েন্সের দিকে গেলেও ভালো। এটা ডিপেন্ড করছে আপনার ইচ্ছার উপরে। জি, আর কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হচ্ছে ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের এবং গুড। আইডিবি থেকে ওরাকল ডেটাবেজের উপরে ডিপ্লোমা করা আছে আমার। এসকিউএল পিএল এর উপর ভেন্ডারও দেয়া আছে। এখন ওকে, আমি চাকরি করেছিলাম, তারপরে আমি বাদ দিয়ে আমি সরকারি একটা স্কুলে টিচার আর কি। আচ্ছা। এখন প্রশ্ন হলো আমি আপনাদের এই কোর্সটা কমপ্লিট করার পরে মানে আমি বর্তমান জবের পাশাপাশি মানে রিমোট জব করা কি সম্ভব? এটা আমার প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই সম্ভব, কিন্তু সেখানে আপনাকে পরিশ্রমটা একটু বেশি করতে হবে আপনাকে, যেহেতু আপনি একটা জবে আছেন। বর্তমান জবের সবকিছু মেনটেন করে অ্যাডিশনাল যদি আপনার টাইম থাকে, তাহলে আপনি ওয়েলকাম, কারণ এখানে আপনাকে পরিশ্রম করতে হবে শেখার জন্য। শিখতে পারলে আপনি অবশ্যই আহ আপনি ইয়েতে জব পাবেন, মার্কেট প্লেসে জব পাবেন বা কাজ পাবেন আসলে। টাইম আছে। হুম, তাহলে আপনি শিখতে পারবেন, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আর প্রশ্ন না থাকলে শেষ করি, অনেকক্ষণ হয়ে গেল। জি, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আমাদের পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমি আপনাদের চ্যাট বক্সে একটা ফর্ম দিয়ে দিয়েছি এবং আমাদের কোর্সের লিঙ্কও দিয়ে দিয়েছি। তাছাড়া আপনাদের আরো অন্য কোনো কোর্স নিয়ে ইন্টারেস্টেড ফিল হলে ডেফিনেটলি আমাদের ওয়েবসাইট ঘুরে আসবেন। এবং এখন যদি আর কারো কোয়েশ্চেন্স না থাকে, তাহলে আমরা আজকের জন্য সেশন শেষ করতে পারি উইথ স্যারস পারমিশন। হ্যাঁ, অবশ্যই। আমরা সবাইকেই বলবো যে আপনারা আমাদের দেশের জন্য বা সারা ওয়ার্ল্ডের জন্যই এই ডেটা সায়েন্স, মেশিন লার্নিংটা এখন একটা বাজওয়ার্ড হয়ে আছে। এটাতে সবাই আসতে চাচ্ছে, কিন্তু সবাই আসতে চাইলেও সবাই কিন্তু এটাতে টিকে থাকতে পারছে না, কারণ এখানে ওই যে বললাম যে আপনার ডেটার উপরে একটা ভালো ইচ্ছা, ভালো ধারণা, বা সেটা ডেটাকে ভালোবাসতে হবে, ডেটা সায়েন্সকে ভালোবাসতে হবে। তো এটা যদি আপনারা করতে চান, জিনিসটা একদিক থেকে বলতে পারি এটা খুব একটা কঠিন কিছু না। এটা আসলে সহজ, কিন্তু আপনাদের ঐকান্তিক ইচ্ছাটাই এখানে লাগবে। যদি আপনারা এই ট্র্যাকে আসতে চান, ওয়েলকাম, আপনাদের সাথে কথা হবে ক্লাসে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ এগেইন স্যার, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। অ্যান্ড অলসো টু আওয়ার পার্টিসিপেন্টস যারা এত ইনসাইটফুল একটা সেশন জয়েন করেছেন। এবং আমি আবার বলতে চাচ্ছি যে আমাদের ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ক্যারিয়ার পাথ হচ্ছে ইজ কারেন্টলি অ্যাট 6,000 টাকা, এবং আমাদের একটা কুপন কোড চলতেছে আপস্কিল 28। ওটা দিলে আপনারা আরো কিছু ডিসকাউন্ট পাবেন। এবং আমাদের কোর্সেসে আপনারা 150 প্রি রেকর্ডেড ভিডিও, 60+ লাইভ ক্লাসেস এবং
প্রজেক্টস তো পাচ্ছেনই, এবং সাথে আপনারা 2 টাইম সাপোর্ট সেশনও পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ এগেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস। হোপফুলি দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম।